কাজটা শেষ করতে বলে গেছে। এখানে থাকিস, আমার দেখতে হবে তাহলে। Welcome to Legend English Academy, dear students and dear viewers. Dear students and dear viewers, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? কমেন্ট বক্সে কমেন্ট দিলে আমার জন্য ভালো হয়। লাইভে তো সাউন্ডই আসতেছে না মনে হইতেছে। তোমরা কি শুনতে পাচ্ছ কি না? কমেন্ট বক্সে কমেন্ট দাও, আমার জন্য ভালো হবে। ওয়েলকাম টু লেজেন্ড ইংলিশ একাডেমি, ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ডিয়ার ভিউয়ার্স। আই এম অমিত কুমার আচার্য। আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। গত পরশুদিন আমি একটি ক্লাস করেছিলাম 10 তারিখে, যেটা হয়েছিল সেই ক্লাসটিতে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের উপরে একটি ওরিয়েন্টেশন ক্লাস আয়োজন করি। আজকে ইংলিশ সেকেন্ড পেপার এসিসি ইংলিশ সেকেন্ড পেপারের উপরে ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়েছে। তোমাদের সাথে এই বিষয়টা হচ্ছে একটা প্রাথমিক মত বিনিময় করা এবং প্রাথমিক বিষয় শেয়ার করা। তো আমি তোমাদের সিলেবাস অনুসারে কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরবো আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে, এবং লেজেন্ড ইংলিশ একাডেমির যে কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে সেই কার্যক্রমগুলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করব, যাতে করে তোমরা আমাদের কার্যক্রমগুলো সম্পর্কে অবগত হতে পারো। আর আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। তবে তার আগে তোমাদের সাথে কিছু বিষয় আমি শেয়ার করি। প্রথমত, তোমাদের যদি কোনো বিষয়ে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, যেহেতু ফেসবুক লাইভে এটা ক্লাস, তাহলে তোমরা আমাকে অনুগ্রহপূর্বক কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে দিতে পারো। কমেন্ট দিলে আমার জন্য এটা ভালো হবে। আমি সাধারণত ফেসবুক লাইভে এখন পর্যন্ত কোনো ক্লাসের আয়োজন করিনি। এটা হচ্ছে আমার প্রথম ফেসবুক লাইভ ক্লাস। গত ক্লাসগুলোতে আমি সবগুলোতে জুমে ক্লাস করেছি এবং আমার রেগুলার ক্লাসগুলো জুম এবং মেসেঞ্জারে ক্লাস হয়ে থাকে। তো ফেসবুক লাইভে দেওয়ার অর্থ হলো অনেক স্টুডেন্ট যারা বিভিন্ন জায়গায় বসে আজকের এই ক্লাসটা আমার উপভোগ করবে, তাদের অনেকের পক্ষে জুমে ক্লাস করা সম্ভব হচ্ছে না, অথবা মেসেঞ্জারেও কখনো কখনো সমস্যা হচ্ছে। এই কারণে জুমে আমি ফেসবুক লাইভে আজকের এই ক্লাসটার আয়োজন করেছি। মাঝে মধ্যে বিভিন্ন ওরিয়েন্টেশন ক্লাস আমি চিন্তা করব ফেসবুক লাইভে দেওয়ার জন্য, তবে আমার রেগুলার ক্লাসগুলো অবশ্যই জুমেই হবে। ফেসবুক লাইভে আমি সাধারণত ওরিয়েন্টেশন ক্লাসই দিয়ে থাকব। আমি অমিত কুমার আচার্য। আমার এই ইংলিশ একাডেমি ঢাকা শহরে আজকে অনেক বছর যাবৎ পরিচালিত হচ্ছে। আমার প্রথম জীবনে আমি শিক্ষকতার সাথে যোগদান করি এবং শিক্ষকতার সাথে অনেক বছর যাবৎ আমি সম্পৃক্ত থাকি। আমার ব্যক্তিগত পরিচয়টা আমি তোমাদের পরবর্তী এক সময় আবার আলোচনা সাপেক্ষে জানাতে পারবো, তবে আজকে আমি ক্লাসটাকে বেশি জরুরি মনে করছি তোমাদের সাথে শেয়ার করার। যারা আজকে আমার ক্লাসে উপস্থিত আছো বিভিন্ন জায়গায় বসে আজকে ফেসবুক লাইভে আমার ক্লাস দেখছো, তাদেরকে আমার পক্ষ থেকে বা আমার একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ। আজকের এই ইংলিশ একাডেমিতে আমি যে বিষয়ে আজকে আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাস ইংলিশ সেকেন্ড পেপার এসিসি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কোর্স আউটলাইন, অর্থাৎ কোর্সটা কীরকম হবে, লেসন প্ল্যান, পড়ানোর ক্ষেত্রে কী ধরনের প্ল্যান অনুসরণ করা হবে, মডেল কোয়েশ্চেন, অর্থাৎ তোমাদের কী ধরনের মডেল কোয়েশ্চেন এসিসিতে সিলেবাসে রয়েছে এবং তোমরা কী ধরনের সিলেবাস অনুসারে কী ধরনের কোয়েশ্চেন সেটে পরীক্ষা দিবে। আর তারপরে হচ্ছে এক্সপ্রেশন বলতে আমি এখানে বোঝাতে চেয়েছি তোমাদের সিলেবাসে, অর্থাৎ সেকেন্ড পেপারের যে 3 নাম্বার আইটেমটি, ওইখানে এক্সপ্রেশন বিভিন্ন গ্রামাটিক্যাল এক্সপ্রেশন রয়েছে, যেমন উড লাইক টু, উড রাদার, হ্যাড বেটার ইত্যাদি বিভিন্ন এক্সপ্রেশন রয়েছে, এবং সেইগুলো কিভাবে তোমাদের শূন্যস্থান পূরণে ব্যবহার করতে হয় এই বিষয়টা আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আমি আমার এই প্রথম স্লাইড থেকে দ্বিতীয় স্লাইডে যাচ্ছি। তোমরা যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় আমি আবারও বলবো, তোমরা আমার কমেন্ট বক্সে, যেহেতু এখানে জুমের মতো সরাসরি শেয়ার করা যায় না, ভয়েস কথা বলা যাবে না, সেহেতু এখানে যেটা করতে পারবে সেটা হচ্ছে আমাকে কমেন্ট দিয়ে তোমার সহযোগিতা করতে পারো। আমার দিক থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানিয়ে আমি আমার এই ক্লাসের মূল পর্বে যাচ্ছি।
এখানে বলা আছে, দেখো স্লাইডটিতে দেওয়া আছে যে গ্রামাটিক্যাল আউটলাইন্স এবং রাইটিং সেকশন, অর্থাৎ তোমাদের সেকেন্ড পেপারে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট আর হচ্ছে রাইটিং পার্ট। গ্রামাটিক্যাল পার্টে যে আইটেমগুলো রয়েছে সেটা হচ্ছে, প্রথমে এখানে আমি আমার ক্রনোলজিটা একটু অর্ডারটা থেকে দেখতে পারো, যেমন এক্সপ্রেশন, রাইট ফর্ম অফ ভার্বস, চেঞ্জিং সেন্টেন্স, আনক্লিয়ার প্রোনাউন, মডিফায়ার, কানেক্টর, ন্যারেশন, কমপ্লিটিং সেন্টেন্স, প্রিপোজিশন, আর্টিকেলস, এরর্স ইন পাংচুয়েশন মার্কস এবং সিনোনিম অ্যান্টোনিম। এই যে আইটেমগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই আইটেমগুলো তোমাদের সেকেন্ড পেপার সিলেবাসে রয়েছে এবং এই অনুসারে তোমাদের কোয়েশ্চেন সেটা তোমাদের কোয়েশ্চেন করে থাকে। আমি যে বিষয়টা আজকে আলোচনা করছি সেটা হচ্ছে এক্সপ্রেশন, হচ্ছে 3 নম্বর আইটেম। এখানে লেখা আছে আইটেম নং 3, অর্থাৎ প্রথম ক্লাসে আমি এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব এবং এটা ওরিয়েন্টেশন ক্লাস, যদিও রেগুলার ক্লাসও আমি এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমার কোর্স আউটলাইন। তারপরে রাইট ফর্ম ভার্বস নিয়ে তোমাদের ক্লাসে আলোচনা হবে, এটা হচ্ছে আইটেম নাম্বার 5। তারপরে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, এটা হচ্ছে আইটেম নাম্বার 6। তারপর হচ্ছে আনক্লিয়ার প্রোনাউন, এই যে বিষয়টা অনেকের কাছে একটা নতুন একটি আইটেম, এটা এসএসসি সিলেবাসে ছিল না, বাট আমি মনে করি সবাই কম বেশি প্রোনাউন সম্পর্কে জানে, তাহলে সেই দিক থেকে প্রোনাউনটা যেহেতু সবাই কম বেশি জানে, সেহেতু আনক্লিয়ার প্রোনাউনটা তোমাদের জন্য কোনো সমস্যা হবে না। তারপর আছে মডিফায়ার, এটা অনেকেই মডিফায়ার শব্দ নামে পরিচিত না হলেও সবাই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের সাথে পরিচিত। মডিফায়ার মূলত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বই মডিফায়ার হিসেবে কাজ করে, অথবা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ইকুইভ্যালেন্টগুলো মডিফায়ার হিসেবে কাজ করে। তারপর হচ্ছে 6 নাম্বার হচ্ছে কানেক্টর। আমি এটা এই অর্ডার অনুসারে তোমাদেরকে পড়াবো, অর্থাৎ আমি আমার লেসন প্ল্যানের মধ্যে এটা থাকবে। আমি পরবর্তীতে যখন রেগুলার ক্লাস করব তখন এই প্ল্যান অনুসারে তোমাদেরকে পড়ানো হবে, এই আইটেমগুলো এক এক করে করা হবে। এবং যদিও এখানে আমাদের প্রথম আইটেম হচ্ছে তোমার আর্টিকেল, আমি আর্টিকেলটা নিয়েছি অন্য মানে 10 নম্বর ঘরে, অর্থাৎ আমি প্রথম 9টি আইটেম করিয়ে 10 নম্বর আইটেমের সময় আমি আর্টিকেল করাবো। এটার একটা আমার ব্যক্তিগত দিক থেকে একটা ব্যাখ্যা আছে কেন আমি আর্টিকেলটা পরে করাবো। প্রিপোজিশন আছে, এটা আমি 9 নম্বর আইটেমে রেখেছি, প্রিপোজিশনটা করাবো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যেগুলো তোমাদের স্কুলে, অর্থাৎ এসএসসি লেভেল পর্যন্ত যা কিছু করে আসছো সেগুলো তোমরা অলমোস্ট অনেক কিছুই জানো, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের এই বিষয়গুলো খুব বেশি জরুরি মনে হবে না শেখার জন্য। যেটা তোমার আগে জানা দরকার, যে বিষয়গুলোই তোমরা কম জানো এবং আগে করোনি, সেটা তোমাদের আগে বেশি জানা দরকার। যদিও এখানে অলমোস্ট অনেকগুলো আইটেমই তোমাদের আগে করা আছে, সুতরাং নতুন বলতে তেমন কিছু নেই। পুরোনো আইটেমের সাথে এটা অ্যাডভান্স লেভেলে নতুন কিছু করানো হচ্ছে। তো যাই হোক, এবার আমরা বলি কানেক্টর সম্পর্কে তোমরা এসএসসি লেভেলে করেছো। এসএসসিতে কানেক্টর ছিল হচ্ছে কি, যেটা তোমরা জানতে যে কানেক্টর বা লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ড, সেটাই এখানে ব্যবহার করেছে কানেক্টর। এটা আমরা আমাদের রেগুলার ক্লাসে কানেক্টর কি সাধারণত অ্যাডভার্ব, কনজাংশন এবং কখনো কখনো প্রিপোজিশন কানেক্টর হিসেবে কাজ করে। এরপর হচ্ছে ন্যারেশন, এটাও তোমরা প্যাসেজ ন্যারেশন ক্লাস 8 থেকে প্যাসেজ ন্যারেশন করতে অভ্যস্ত তোমরা, সুতরাং কলেজ লেভেলেও তোমরা আশা করি এই ন্যারেশনটা সম্পর্কে অবগত আছো। কমপ্লিটিং সেন্টেন্স শূন্যস্থান পূরণ, যেটা তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হয়েছিল, এইটা এখানেও এসএসসি পরে এসএসসিতেও তোমাদের এখানে একই কমপ্লিটিং সেন্টেন্স করতে হবে। তারপর হচ্ছে প্রিপোজিশন, এটা কিন্তু এসএসসি এবং এসএসসিতে ড্রপ করা হয়েছিল সিলেবাসে, কিন্তু এইচএসসিতে প্রিপোজিশনটা জানতে হবে। এটার একটা ব্যাখ্যা আমি আমার ব্যক্তিগত দিক থেকে তোমাদেরকে দিতে পারি। সেটা হচ্ছে যারা এই ভার্সিটি লেভেলে যখন তোমরা অ্যাডমিশন টেস্টে যাবে তখন কিন্তু তোমাদের প্রিপোজিশন থেকে কোনো না কোনো আইটেম আসে, সেক্ষেত্রে কিন্তু প্রিপোজিশনটা একটা বড় বিষয় যে এখানে মনে রাখার চেষ্টা করতে হবে। এছাড়া গ্রামারের সব বিষয় কম বেশি তোমাদেরকে জানা থাকতে হবে। তারপরে হচ্ছে প্রিপোজিশন, পরে আর্টিকেল নাম্বারটা এটা আমি 10-এর ঘরে রেখেছি, যদিও তোমাদের এটা আইটেম নাম্বার 1। আর্টিকেল সম্পর্কে তোমরা সবাই কম বেশি জানো, ছোটোবেলা থেকেই আমরা আর্টিকেল সম্পর্কে অবগত আছি, তাই এটা কোনো বড় চ্যালেঞ্জিং সাবজেক্ট নয়, বিষয় নয় তোমাদের কাছে। তারপর হচ্ছে অ্যারন ইন পাংচুয়েশন মার্কস, এটার পরে আমাদের যেটা হবে সিনোনিম অ্যান্টোনিম, এটা একটা বড় একটা জায়গা বলা যেতে পারে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি। কারণ ভর্তি পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে যে সবগুলো ইউনিভার্সিটিতেই ভর্তি পরীক্ষাগুলোতে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম একটা ইম্পর্টেন্ট বিষয়। সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে কিন্তু সবাই কম বেশি এটা ভোকাবুলারি সম্পর্কে কারণ অনেকেরই একটু দুর্বলতা থাকে, কারণ এখানে অনেক শব্দ মুখস্থ করতে হয়ে থাকে, আবার ভোকাবুলারিতে অনেক মানুষের ফোকাসটাও কম থাকে, যার কারণে অনেকে এই ভোকাবুলারিতে একটু পিছানো। সিনোনিম অ্যান্টোনিম আইটেমটা তোমাদের কিন্তু এই এসএসসিতে ছিল না, ওইখানে সাফিক্স প্রিফিক্স ছিল, কিন্তু এখন যেটা হচ্ছে যে সিনোনিম অ্যান্টোনিমটা তোমাদের এসএসসিতে করতে হবে। এই ক্ষেত্রে তোমাদের ভোকাবুলারির উপর একটা স্ট্রং হোল্ড তৈরি হবে। আশা করি তোমরা যদি সিনোনিম অ্যান্টোনিমটা, এটা আমি কিছু টেকনিক অবলম্বন করবো সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে, যেমন ওয়ার্ড অরিজিন, ব্লুমসবেরি ডিকশনারি ওয়ার্ড অরিজিনের জন্য খুবই ভালো। ইংরেজিতে আমরা যে শব্দগুলো শিখে থাকি, শব্দগুলো বিভিন্ন থাকে আসে, সোর্স থেকে এসেছে, এগুলোর ওয়ার্ড অরিজিন বা রুট রয়েছে।
বাংলায় আমরা জানি যে শব্দকে 5 ভাগে মানে উৎস অনুসারে শব্দকে 5 ভাগে ভাগ করা হয়েছে। তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি বিদেশি, এরকম যে তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, এরকম যে শব্দের যে উৎপত্তি বা উৎস, ব্যুৎপত্তি দিক থেকে শব্দের যে বিভিন্ন অর্থ বা ব্যাখ্যা করা হয়েছে, সেগুলোও কিন্তু আসলে আমাদের ভোকাবুলারিতে একটা ইম্পর্টেন্ট ভূমিকা রেখে থাকে। তো আমি মনে করি সিনোনিম অ্যান্টিনিম যে টেকনিকগুলো আছে, আমি আমার ক্লাসে, রেগুলার ক্লাসে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। তো যাই হোক, এটা হচ্ছে এই পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। এখানে আমি লেসন প্ল্যানটা দিয়েছি। লেসন প্ল্যানটা তে প্রথমে বলা আছে যে ক্লাস টেস্ট টু বি হেল্ড অ্যাট দ্য এন্ড অফ ইচ ক্লাস, অর্থাৎ তোমাদের প্রতিটা ক্লাসের শেষে আমি একটি করে ক্লাস টেস্ট নেব। অর্থাৎ আমার ক্লাসটি হবে সপ্তাহে 2 দিন, রেগুলার ক্লাসে প্রতিদিন ক্লাস হবে না, রেগুলার ক্লাস হবে সপ্তাহে 2 দিন। এই সপ্তাহে 2 দিনের প্রথম দিন ক্লাসটা হবে ইংলিশ ফার্স্ট পেপারের উপর এবং দ্বিতীয় দিন ক্লাস হবে ইংলিশ সেকেন্ড পেপারের উপরে। এবং ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস হলো ক্লাস শেষে আমি একটা ক্লাস টেস্ট নেব, এবং ইংলিশ সেকেন্ড পেপার ক্ষেত্রেও তাই হবে, ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস শেষে আমি একটা ক্লাস টেস্ট নেব। যেহেতু এখন ভার্চুয়ালি ক্লাস করা হয়ে থাকে, অনলাইনে অনেক স্টুডেন্টরাই ভাবতে পারো যে কীভাবে আমরা এই ক্লাসটা পরীক্ষাটা দিব, কোয়েশ্চেনটাও বা কীভাবে দেওয়া হবে এবং আনসারটাই বা আমরা কীভাবে লিখে আবার দেবো। হ্যাঁ, এখানে একটা সুবিধা রয়েছে যে আমরা যে মেসেঞ্জার গ্রুপটা করেছি, সেই মেসেঞ্জার গ্রুপে তোমরা সেইগুলোকে লিখে ছবি তুলে পাঠিয়ে দিতে পারবে, এবং সেখান থেকে আমি চেক করে নিতে পারবো যে তোমরা কে কেমন আনসার করেছে এবং সেটা কতটুকু সঠিক হয়েছে। এটা একটা মূল্যায়ন হবে, অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা সবাইকে যাচাই করি, অর্থাৎ আমি তোমাদেরকে বুঝতে পারবো, তোমরা তোমাদের নিজেদেরকে বুঝতে পারবে। আচ্ছা, ক্লাস টেস্টের শেষে যে আমি ক্লাসের শেষে যে ক্লাস টেস্টটা নিব, এটা সংক্ষিপ্ত হবে। এটা টাইম স্পেন হবে আধা ঘন্টা, আর রেগুলার 1 ঘন্টা হবে পড়ানো। মোটামুটি আমি 1.5 ঘন্টার সময়টা ধরে নিয়েছি প্রতিটা ক্লাসের জন্য সময়। এবং সেখানে আমি সাধারণত এইবার যে ভার্চুয়ালি আমার যখন ফিজিক্যাল ক্লাস হবে আমার কোচিংয়ে, তখন তোমাদেরকে আমি আবার এই মেথডটা একটু আপডেট করে নিব এবং একটু চেঞ্জ করে নিব। তো এখানে যেটা ভার্চুয়ালি ক্লাস, অনলাইন ক্লাসে আমি যেটা করব, এমসিকিউ, ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ অথবা উইদাউট ক্লুজ, এবং এটা ফার্স্ট পেপারে। আর তারপর হোমওয়ার্ক থাকবে হচ্ছে প্রতিটা স্টুডেন্টের জন্য 4টা কোয়েশ্চেন সেট দেওয়া হবে, প্রতি সেকেন্ড পেপার ফার্স্ট পেপার দুইটার জন্যই। আমাদের অনেক স্টুডেন্টই কিন্তু ফার্স্ট পেপার ক্লাসে উপস্থিত হতে পারেনি, তাই আমি চেষ্টা করেছি একটু আজকের এই ক্লাসে, ওরিয়েন্টেশন ক্লাসে দুইটাকে একটু কম্বিনেশন করে কথা বলার জন্য। আমি অবশ্য পরবর্তীতে চেষ্টা করব যে ফেসবুক লাইভে আরেকটা ওরিয়েন্টেশন ক্লাস ফার্স্ট পেপারের উপর দেওয়ার জন্য। তো সেকেন্ড পেপার ক্লাসটাকেই আমি ফোকাস করব, ফার্স্ট পেপার ক্লাসটাকেও একটু মাঝে মধ্যে বলে নিব, যেহেতু আমার স্টুডেন্টরা অনেকেই যারা আসলে ফেসবুক লাইভে আজকে আসছে বা যারা আসতে পারে না আগামীতে সামনে আসবে, তাদের উদ্দেশ্যে বলে আমি আমার ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে তোমাদের কাছে আমার একাডেমিটাকে পরিচিত করা এবং তোমাদেরকে আমার দিক থেকে যতটুকু দেয়া যায় ততটুকু দেয়া আর কি। জাস্ট I want to let you know that I'm going to give you something, or what I can do or what I can give you. That is, I'm trying to give you an idea of my academy and also my lesson plan, and that's why I'm trying to mix up both English first paper and English second paper. However, এবার আমরা হোমওয়ার্কটার দিকে তাকাই। হোমওয়ার্ক হচ্ছে প্রত্যেকটা ইংলিশ ফার্স্ট পেপার আর ইংলিশ সেকেন্ড পেপার বোথ দুইটাতেই কিন্তু আমি 4টা মানে ক্লাস টেস্টের শেষে আমি একটা করে কোয়েশ্চেন সেট আমি ওই ক্লাসের জন্য পাঠিয়ে দিব। ইংলিশ ফার্স্ট পেপারের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, এবং ইংলিশ সেকেন্ড পেপারের দিন আবার সেকেন্ড পেপারের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। অর্থাৎ হোমওয়ার্ক বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে একটা করে কোয়েশ্চেন সেট দেওয়া হবে, যেটা তোমরা এসএসসির বা এসএসসি যেটা তোমরা মডেল টেস্ট হিসেবে বিভিন্ন টেস্ট পেপার থেকে করেছো, বিভিন্ন বই থেকে করেছো। আমি কিন্তু চাচ্ছি যে এখন থেকেই যেন নিয়মিত একটা করে টেস্ট পেপারের মতো একটা করে কোয়েশ্চেন সলভ করা হোক। এটা ফার্স্ট পেপারও হবে, একটা সেকেন্ড পেপার হবে, এবং দুইটা করে তোমরা যেন নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো এবং নিজেদেরকে অ্যাসেস করতে পারো। এবং সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব পুরো প্রশ্ন দেওয়ার জন্য, একদম রাইটিং পার্ট সহ। এবং রাইটিং পার্টের ক্ষেত্রে আমি যেটা করব, তোমাদেরকে আমি কোয়েশ্চেন সেটের সাথে যে রাইটিং পার্টটা থাকবে তার আনসার শিটটাও দিয়ে দেবো, যাতে একটা প্যারাগ্রাফ, একটা লেটার, একটা অ্যাপ্লিকেশন, একটা রিপোর্ট রাইটিং, একটা গ্রাফ শট সব কিছুর জন্য তোমরা মুখস্থ করে ফেলতে পারো। জাস্ট এইটা ছিল। এবং এখন আমি ইংলিশ সেকেন্ড পেপারে যে ইয়েটা করা আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। ইংলিশ সেকেন্ড পেপারে এখানে মডেলটা একটা মডেল কোয়েশ্চেন দেওয়া হয়েছে, এবং এই মডেল কোয়েশ্চেনে তোমাদেরকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথম আইটেম, যেটা আমি প্রথম আগে তোমাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে
এক নম্বর আইটেম এখানে দেখো fill in the following fill in the blanks in the following text with articles. আর্টিকেল বলতে সবাই জানো যে a and the as necessary and some of the blanks may not require an article put across in those blanks. অর্থাৎ এখানে আমরা যেটা আর্টিকেল শূন্যস্থান পূরণ করব সেই শূন্যস্থান পূরণটা এখানে আর্টিকেলটা দেওয়া আছে। আমি কিন্তু আজকের এই ক্লাসটা তোমাদেরকে আমি সলভ ক্লাস করছি না, বা আমি এটা কোনো করছি না, এক্সারসাইজ করছি না। সো যেহেতু আমি এক্সারসাইজ করছি না বা এটা ওরিয়েন্টেশন ক্লাস, তাই আমি তোমাদেরকে কোনো আনসারে যাব না। আমি শুধু তোমাদেরকে জাস্ট একটা আইডিয়া দিব, একটা ওভারভিউ দিব যে আমাদের ইংলিশ লেসন প্ল্যানটা কি হতে পারে, আমাদের কোর্স আউটলাইনটা কেমন হতে পারে, এবং আমাদের তোমাদের এইচএসসি সিলেবাস অনুসারে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা, কোয়েশ্চেন সেটটা কেমন হতে পারে, সেই বিষয়টা জাস্ট তোমাদেরকে আমি একটা ধারণা দেওয়ার জন্য আমি আজকের এই ক্লাসটাতে আয়োজন করেছি। এবং তোমরা কি কোন লেসন প্ল্যান অনুসারে এবং কিভাবে তুমি তোমার ক্লাসটা করবা এবং আমার একাডেমি থেকে তোমরা কি ধরনের সহযোগিতা পেতে পারো, জাস্ট এই বিষয়গুলো একটা ধারণা দেওয়ার জন্য আমি আজকের এই ক্লাসটা আয়োজন করেছি। তোমাদের যদি কারো কাছে আমার এই ক্লাসটা ভালো না লাগে, ডেফিনেটলি আই ওয়েলকাম, আমি তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা নেগেটিভ মেসেজও দিতে পারো, বাট যদি ভালো লাগে আমি তোমার আশা করবে যে তোমরা আমাকে ভালো মেসেজ দিবে, আমাকে উৎসাহী দিবে এবং আমার একাডেমিকে আরও বেশি প্রমোট করার জন্য সহযোগিতা করবে। কারণ আমার একটা পরিকল্পনা আছে যে আমার ইংলিশ একাডেমিটাকে আমি সারা ঢাকা শহরে এবং ঢাকা শহরের বাইরে বিভিন্ন জেলা শহরে পৌঁছে দিতে অনলাইনের মাধ্যমে, এবং আগামীতে আমি ফিজিক্যাল ক্লাসও আমি ব্রাঞ্চ করার পরিকল্পনা আছে। তাহলে আমার এই আজকের এই ক্লাস কিন্তু একটা স্টেপিং স্টোন পরবর্তী কার্যক্রমের, এবং এখানে আমার কোর্স আজকের এই রেগুলার ক্লাসের আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে আরও কিছু মেসেজ দিয়ে রাখি। সেটা হচ্ছে আমি আমার এই লেজেন্ড ইংলিশ একাডেমির পক্ষ থেকে টোফেল, আইএলস, তারপরে স্পোকেন অ্যান্ড কমিউনিকেটিভ ইংলিশ, এই ধরনের কিছু ইংরেজি কোর্সের আয়োজন করেছি, যেগুলো আগামীতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তবে আজকে যেহেতু তোমাদের ক্লাসটাই বেশি মুখ্য, তাই এই বিষয়গুলো আমি আলোচনায় আনতে চাচ্ছি না। তবে এটুকু বলে রাখতে চাই যে সবাই জানো যে IELTS ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, এটা ব্রিটিশ কাউন্সিল এবং IDB থেকে পরিচালিত। এটা ইউরোপ এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলি এবং অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ড এরকম দেশগুলোতে আইএলসটা চেয়ে থাকে, এবং ইউএসের বিভিন্ন দেশ, ইউএসএ তো আইএলসটা চেয়ে থাকে। এবং টোফেল, যেটা টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, এইটাও খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টেস্টিং, ল্যাঙ্গুয়েজ টেস্টিং, এটাও খুব দরকার হয় স্টুডেন্টদের বাইরে ওভারসিজ পড়াশোনা করার জন্য। আমার একটা ক্ষুদ্র প্রয়াস থাকবে এই দুইটা কোর্স আগামীতে চালু করার, এবং এটা আমি একটা প্রক্রিয়াধীন আছে। তো আগামীতে আমার সাথে যারা থাকবে, আমি মনে করি যে আমার ইংলিশ একাডেমির অনেক কিছুই তোমরা জানতে পারবে, এবং এখান থেকে তোমরা বিশেষ করে একটা সহযোগিতাও পাবে। তো যাই হোক, যেহেতু তোমরা তোমাদের নতুন জীবন শুরু হতে যাচ্ছে, তোমরা কলেজ লাইফ শুরু করতে যাচ্ছ, এসএসসি ফার্স্ট ইয়ারের যেহেতু সিলেবাসে তোমাদের আজকের এই বিষয়টা তোমাদেরকে আমি একটু শেয়ার করি। তো যেই সিলেবাসে তোমরা পরীক্ষা দিবে, সেই সিলেবাসে প্রথম আইটেমটাই হচ্ছে ইংলিশ, সেকেন্ড পেপারে হচ্ছে আর্টিকেল। এবং আর্টিকেলটা যেহেতু সবাই কম বেশি জানে, আমি শুধু আর্টিকেলটা রয়েছে এবং এতে 5 মার্কস রয়েছে, প্রত্যেকটাতে তোমার 0.5 করে রয়েছে, এবং মোট 10টি শূন্যস্থান থাকবে, এবং এটাকে তোমাদেরকে পূরণ করতে হবে। তবে একটা জিনিস মনে রাখো, আর্টিকেল যদিও আর্টিকেল, কিন্তু তারপরেও আমি দেখি যে আর্টিকেলে কিন্তু কেউ ভুল করে। এটা ওই যে সহজ কথা যায় না গো সহজে বলা, এটা রবীন্দ্রনাথের এটি কথা কোট করলাম। সেটা হচ্ছে সহজ জিনিস অনেক সময় সহজে পারা যায় না। আর্টিকেলের মধ্যে অনেক ডেপথ রয়েছে। যারা আর্টিকেল নিয়ে যখন প্যাসেজ আকারে আর্টিকেল করবে, তখন কিন্তু একটা কনফিউশন আসে যে আসলে আমি দেবো না অ্যান দিব, অথবা মাঝে মাঝে এরকমও হয় যে আর্টিকেল ডেফিনিট দিব না ইনডেফিনিট দেবো, দিও হতে পারে, অথবা মনে হয় অথবা অ্যানও হতে পারে। এই জিনিসগুলো খুবই একটা ক্রিটিক্যাল জায়গা। এটা যখন আমরা রেগুলার ক্লাস হবে, তখন আমি এগুলো তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব, এবং আমার ক্লাসের জন্য পাশাপাশি আমি কিছু রেফারেন্স বইয়ের নাম দিয়ে দেবো, যেমন অক্সফোর্ড প্র্যাকটিস গ্রামার, জন স্টুডেন্ট, তারপরে তোমার রেমন্ড মার্ফের বই আছে, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস কর্তৃক প্রকাশিত বিভিন্ন বাইরে রেফারেন্স বই আছে। এগুলো তোমাদের কোনো বই কিনতে হবে না, আমি লিঙ্ক পেজ দিয়ে দেবো। এখানে যারা আমার সাথে ক্লাসে থাকবে রেগুলার ক্লাসে, তাদেরকে আমি, যেহেতু আইসিটিতে অনেক সুবিধা আছে, তোমাকে অনেক সফট কপি দেওয়া যাবে। হার্ড কপি আজকে হার্ড কপি অনেক সময় ক্যারি করা, আবার কিনতে যাওয়া, আবার একটা পার্টিকুলার জায়গা থেকে কিনা, এগুলি যেমন যতটা একটু সময় সাপেক্ষ বিষয়। হার্ড কপির থেকে সফট কপি মাঝে মাঝে আমি মনে করি যে এটা অনেক বেশি অ্যাফোর্ডেবল, অনেক বেশি কমফোর্টেবল। তো যাই হোক, আমি আমার লেসন প্ল্যানের মধ্যে, মানে আমার পরিকল্পনার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদেরকে এই যেমন আর্টিকেলটা
শুধু একটা নোট দিয়ে আর্টিকেল দিয়ে বোঝাবো তা না। আমরা যেমন এই প্র্যাকটিক্যাল ইংরেজি আমার মাইকেল সোয়েন, এই বইটা অনেক ভালো আর্টিকেলের জন্য। সেখানে কিন্তু আর্টিকেলের নিয়মগুলো খুব গুছানো দেওয়া আছে এবং সুন্দর করে অনেক গভীরে দেওয়া আছে। আমি তোমাদের এইসব বইগুলো রেফারেন্স দিয়ে দেবো, এবং রেফারেন্সের পাশাপাশি আমি আমার গুগল ড্রাইভ বা ওয়ান ড্রাইভের লিঙ্ক পেজটা দিয়ে দেবো। লিঙ্ক পেজটা দিয়ে দিলে হয় কি, তোমরা মেসেঞ্জারে যারা আমার সাথে গ্রুপে থাকবে, হ্যাঁ, তারা এই গ্রুপ থেকে এটা লিঙ্কটা শেয়ার করলেই তোমরা লিঙ্ক পেজে আমার এই বইটা সফট কপিটা দেখতে পাবে। তো এরকম করে কিছু কিছু জায়গাতে তোমাদেরকে আমি সহযোগিতা করব, যাতে করে তোমরা বাইরের বইগুলো, অ্যাডভান্স লেভেলের বইগুলো তোমরা পড়তে পারো। এবং এই পড়াটার মাধ্যমে যেটা হবে কি, তোমাদের গভীরতাটা বাড়বে, ইংরেজি জ্ঞানের গভীরতাটা অনেক বাড়বে। ঠিক আছে, আর্টিকেলের পরের পদ্ধতিতে আমি চলে যাই। এখানে 2 নম্বর আইটেম যেটা হচ্ছে কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। দেখো, সুইটেবল প্রিপোজিশন দিয়ে, হ্যাঁ, আমরা কিন্তু সবাই কম বেশি প্রিপোজিশন সম্পর্কে জানি, যে আমরা ইংরেজিতে জানি যে পার্ট অফ স্পিচ 8 প্রকার, এবং এই 8 প্রকার পার্ট অফ স্পিচের মধ্যে প্রিপোজিশন একটি। এবং প্রিপোজিশন কিন্তু সবাই জানে, এ এন দি, যেমন আর্টিকেল, এবং ইন, অন, অ্যাট, উইথ, বাই, উইথ, উইদাউট, বিয়ন্ড, এগুলো কিন্তু প্রিপোজিশন। তো প্রিপোজিশনটা যদিও মনে হয় যে হ্যাঁ এটা খুব সহজ একটা ব্যাপার, চাইলেই পারা যাবে, হ্যাঁ আমিও মনে করি পারা যাবে, পারা যাবে না তা না, কিন্তু এটাও আর্টিকেলের মধ্যে এটা ভাবতে হবে প্রিপোজিশনেরও কিন্তু টেকনিক্যাল জায়গা রয়েছে। এবং ভর্তি পরীক্ষায় দেখবা, ইউনিভার্সিটির যে অ্যাডমিশন টেস্টগুলোতে, সেখানে তুমি তোমরা দেখতে পাবে যে প্রিপোজিশনের উপর শূন্যস্থান পূরণ বা প্রিপোজিশনের ব্যবহার কিন্তু আসে। এবং ওই যে অ্যাপ্রিবিউট প্রিপোজিশন, যেটা অনেক থাকে বলে, ভোকাবুলারির মতো অনেক বেশি থাকে বলে স্টুডেন্টরা সাধারণত এইসব ব্যাপারে পড়তে চায় না। তো এই জিনিসটা কিন্তু তোমরা খেয়াল রাখবা যে প্রিপোজিশনেরও ব্যবহারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এখানে জন স্টুডের একটা বই আছে, ওইটার মধ্যে সুন্দর করে প্রিপোজিশনের ব্যবহারগুলো খুব ছবি এঁকে এঁকে দিয়ে দিয়েছে। আমি ওই বইগুলোও তোমাদের সাথে শেয়ার করব, যাতে করে তোমরা খুব সহজ করে সাবলীলভাবে প্রিপোজিশনটাও বুঝতে পারো। এখানে স্টক অফ, যেমন এখানে গুড স্টক অফ ওয়ার্ডস ইজ নেসেসারি ফর এনিবডি হু ওয়ান্টস টু ইউজ আ ল্যাঙ্গুয়েজ। এখানে একটা শূন্যস্থান পূরণ দেওয়া আছে প্রিপোজিশনের উপর। তবে মনে রাখবে, এখানে কিন্তু প্রিপোজিশনগুলো যদিও সবসময় কঠিন পাবে তা কিন্তু না। যেমন 10টার মধ্যে হয়তো দেখা গেলো 5টা কঠিন, 5টা সহজ, এরকম হবে। কিন্তু তোমরা যারা এই প্লাসে টার্গেট করবে, তাদের জন্য কিন্তু এটা চ্যালেঞ্জ, কারণ 1-2 মার্কস কমে গেলে এই প্লাস ইংরেজিতে পাওয়াটা অনেক চ্যালেঞ্জ। সেক্ষেত্রে কিন্তু মনে করতে হবে যে আমি জিরো ডিফেক্ট থাকতে হবে। আমাকে জিরো ডিফেক্ট থাকতে হলে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের দিকে আমাদের তাকাতে হবে। তো যাই হোক, এবার আমি পরবর্তী আইটেমে যাচ্ছি, 3 নম্বর আইটেম। এটাই আমি আজকের ক্লাসে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসে আলোচনা করব। তো এই আইটেমটা একটু আমার কাছে মনে হয় যে আইটেমটা বেশ আনন্দদায়ক, এবং এটা ভালো লাগে, আমার কাছে মনে হয় ভালো লাগে পড়তে। যেমন এখানে দেওয়া আছে, বক্সের মধ্যে দেওয়া আছে দেয়ার, তারপরে হোয়াট ডাজ লুক লাইক, তারপরে লেটেল অন, অ্যাজ সুন অ্যাজ, ওয়াজ বর্ন, হ্যাভ টু, হোয়াটস ইট লাইক, উড রাদার, অ্যাজ ইফ, হ্যাড বেটার। তো এইগুলোকে আমি মনে করি এখানে ওয়ার্ড অথবা ফ্রেজ, সেন্টেন্সে কিন্তু বলা যায়। এই যে গ্রামাটিক্যাল এক্সপ্রেশনগুলো, এই ওয়ার্ড বা ফ্রেজ, এটা একটা ওয়ার্ড হইতে পারে, ফ্রেজ হইতে পারে। লাইক ধরো এখানে দেয়ার একটা ওয়ার্ড, কিন্তু হোয়াট ডাজ লুক লাইক এটা একটা ফ্রেজ, অ্যাজ সুন অ্যাজ একটা ফ্রেজ, লেটেল অন একটা ফ্রেজ। তো এখানে ওয়ার্ড বা ফ্রেজ যেটাও, এগুলো গ্রামাটিক্যাল এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনগুলো দিয়ে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। তো যাই হোক, এগুলো কিন্তু আমাদের দেখা যায় কমিউনিকেটিভ ইংলিশে বেশ ভালোই ব্যবহার হয়ে থাকে। আমরা যখন একজন একজনের সাথে কথা বলি, তখন এই ওয়ার্ডগুলো আমাদের খুব ভালো ব্যবহার হয়। এইটা আমরা আমাদের রেগুলার ক্লাসে, মানে এই আজকের ওরিয়েন্টেশন ক্লাসে আলোচনা হবে, এবং বাকি যেগুলো আছে আমি রেগুলার ক্লাসে আলোচনা করব। এরপরের আইটেমটা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং সুটেবল ক্লজ অর ফ্রেজ। এখানে ক্লজ বলতে যেটা আমরা বুঝি যে একটা সেন্টেন্সের দুইটা, আমরা জানি যে ইংরেজিতে সেন্টেন্সের গঠনগত দিক থেকে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। তো সিম্পল সেন্টেন্সে কিন্তু একটার বেশি ক্লজ থাকে না, মানে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব, এখানে কোনো ক্লজের প্রশ্ন আসে না। কিন্তু যখন কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সে যাই, তখন কিন্তু ক্লজটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্স যখন আমরা করি, কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু ক্লজ ছাড়া কোনো কমপ্লেক্স সেন্টেন্স হয় না, কারণ প্রতিটা কমপ্লেক্স সেন্টেন্সের 2টা অংশ থাকে। একটা হচ্ছে মিনিমাম 2টা অংশ, একটি হচ্ছে মেইন ক্লজ, আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবং মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, এই মেইন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে মেইন ক্লজটাকে কিন্তু আমরা কোনো সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে করি না, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে করা হয়ে থাকে। তো এখানে যেটা আমি বললাম, সংক্ষেপে বললাম, যেহেতু এটা ওরিয়েন্টেশন ক্লাস, তোমাদেরকে ডিটেলে যাব না। তো ক্লজের মধ্যে আমরা যেটা মনে করবো যে আমরা যখন শূন্যস্থান পূরণ করব, তখন এই শূন্যস্থান, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ। ক্লজে
ক্লজ দিয়ে শূন্যস্থান পূরণ হতে পারে, আবার ফ্রেজ দিয়েও হতে পারে। এই জন্য ওরা কিন্তু বলে দিয়েছে প্রশ্নের মধ্যে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুটেবল ক্লজেস অথবা ফ্রেজ। সুটেবল ক্লজ এখানে ওয়ার্ড হইতে পারে অথবা ফ্রেজও হইতে পারে, দুইটা যে কোনো একটা, এটা ক্লজ হতে পারে, ফ্রেজও হতে পারে, দুইটা যে কোনো একটা হতে পারে। তো যাই হোক, আমরা এখন শূন্যস্থান পূরণটা আমরা বললাম যে 4 নাম্বার আইটেমটা শূন্যস্থান পূরণ। এখানে কিন্তু সবাই মনে রাখবে যে 5 করে 5 5 5 5 5 সবগুলো দেয়, এবং এক একটার জন্য তোমার 0.5 0.5 0.5 0.5 করে দেওয়া আছে। তার মানে 10টি শূন্যস্থান পূরণ 10টি করে থাকবে, এবং 10টির জন্য সব মিলে 5 থাকবে, এবং প্রত্যেকটার জন্য থাকবে হচ্ছে 0.5 0.5 করে। এই হচ্ছে তোমার 4 নাম্বার আইটেম। এরপর হচ্ছে 5 নাম্বার আইটেম। এই আইটেমটাতে এখানে দেখা আছে যে রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ওয়ার্ডস অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। দেখো এখানে আসলে শূন্যস্থান পূরণটা করতে হবে তোমাদেরকে রাইট ফর্ম অফ ওয়ার্ডস। মানে আমরা ইংরেজিতে সেন্টেন্স আমরা জানি যে পার্ট অফ স্পিচ 8 প্রকার, 8 প্রকার মধ্যে ভার্ব একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, এবং ভার্বকে আসলে সেন্টেন্সের প্রাণ বলা হয়ে থাকে, এবং আমরা ভার্ব ছাড়া কিন্তু ইংরেজিতে কোনো সেন্টেন্স করতে পারি না। তো সেন্টেন্স যেহেতু আমরা জানি সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব, মানে সেন্টেন্স হচ্ছে কতগুলো শব্দ সমষ্টি যাতে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। এই ফাইনাইট ভার্ব কিন্তু আসলে ভার্ব, এবং ভার্বের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ফাইনাইট আর একটা নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব ছাড়া কিন্তু কোনো ইংরেজিতে সেন্টেন্স করা যায় না, এবং আমরা রাইট ফর্ম ভার্বস বলতে কিন্তু বুঝতে হবে, আগেই বুঝতে হবে কিন্তু রাইট ফর্ম ভার্বস কিন্তু প্রথমে ফাইনাইট ভার্ব কি বুঝতে হবে, এবং সেটা অ্যাকর্ডিং টু টেন্স অ্যাকর্ডিং টু মুড তোমাকে দেখে ব্যবহার করতে হবে। আমাকে এখানে রাইট ফর্ম ভার্বসটা এই আইটেমটা দেওয়া আছে, এবং এটা প্যাসেজ আকারে, এটাও একই কথা। 10টা থাকবে এবং 10টা থেকে 0.5 করে থাকবে, এবং 0.5 এখানে 5। এরপরে হচ্ছে রাইট ফর্ম ভার্বস, এটা তোমরা আইসিসি লেভেলে করেছো, এটা তোমাদের জানা আছে। আমরা পরবর্তী আইটেমে যাচ্ছি। এরপর হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্টর, অর্থাৎ যেটাকে আমরা সবাই বলি যে ট্রান্সফরমেশন, দ্যাট ইজ চেঞ্জিং সেন্টেন্স। সেন্টেন্সকে চেঞ্জ করা, এবং সেন্টেন্স বলতে তো আমরা জানি যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এটা হচ্ছে অর্থগত দিক থেকে। আর গঠনগত দিক থেকে সেন্টেন্সকে 3 প্রকার বলা হয়ে থাকে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই 3টা সেন্টেন্স। তো এখানে কিন্তু মনে রাখবে যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই 3 সেন্টেন্সের উপরে থাকবে। আর অ্যাট দ্য সেম টাইম এটাও মনে রাখতে হবে যে এখানে ভয়েসটা থাকবে। ভয়েসটা বলতে কি, ভয়েসটা কি বলতে আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডিগ্রি, অর্থাৎ এখানে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এই যে অ্যাডজেক্টিভের ডিগ্রিটা এই ডিগ্রি থেকেও থাকবে। তো সাধারণত তোমার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেখান থেকে একটা একটা করে থাকে, আর ভয়েস থেকে একটা থাকে, আর হচ্ছে ডিগ্রি থেকে একটা থাকে, মোট 5টি। এইচএসসিতে কিন্তু বেশি ছিল, কিন্তু এখানে সেটা নেই, এখানে 5টি দেওয়া আছে। যাই হোক, এগুলোও তোমরা জানো, এবং আমরা পরবর্তী ক্লাসে, রেগুলার ক্লাসে এই নিয়ে আলোচনা করব। এরপরে হচ্ছে আমি চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল ইউজিং ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ এখানে আমরা ন্যারেশন করতে হবে। দেখো আমার এই ন্যারেশনটা এখানে আছে, ফলো মাই এক্সাম্পল, শি সেইড অ্যাজ উই শুক হ্যান্ডস অ্যান্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চ। তো এটা একটু ডিরেক্ট ন্যারেশন। তো অনেক সময় দেখা যায় কি কলেজ লেভেলে ডিরেক্ট ন্যারেশন না দিয়ে ইনডিরেক্ট ন্যারেশন দেওয়া থাকে, ইনডিরেক্ট ন্যারেশন দেওয়া থাকে, ওইটাকে ডিরেক্ট করতে বলে। ওই ক্ষেত্রে একটু কঠিন হয় যে ইনডিরেক্টকে ডিরেক্ট করা, বাট ডিরেক্টকে ইনডিরেক্ট করা এটা তোমরা স্কুল লেভেলে করেছো, কলেজ লেভেলেও তোমরা পারবে। তবে ইনডিরেক্ট দেওয়া থাকলে একটু কঠিন হবে। এটা লাঞ্চিয়ন গল্প থেকে দেয়া আছে, লাঞ্চিয়ন গল্প থেকে উঠেছে। এমন হতে পারে যে বিভিন্ন গল্প উপন্যাস থেকেও তোমাদের কোনো কোনো পার্ট, কোনো কোনো অংশ কোট করতে পারে, সেই ক্ষেত্রে এটা ন্যারেশনটা একটু ডিফিকাল্ট হবে। বাট যদি তোমাদের প্লেইন টেক্সটের উপরে আসে, সেই ক্ষেত্রে তোমাদের আশা করি সমস্যা হবে না। তো দুইটা জিনিস মনে রাখতে হবে, হয়তো যদি ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে বলে সেক্ষেত্রে একটু চ্যালেঞ্জ হবে, বাট আমার মনে হয় যে এটা ওই চ্যালেঞ্জ না যে না পারবে, না পারবে সবাই, কিন্তু একটু চ্যালেঞ্জ হবে। বাট এটা তো ভালো যে তোমার লেভেলটা আরও একটু অ্যাডভান্স হলো, সেই ক্ষেত্রে তোমাদের ভবিষ্যতেও কাজে লাগবে ইংলিশটা। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে আসা হচ্ছে 7-এর পরে 8, এই জায়গাটায় যে প্রথমে আমি বলেছিলাম যে আনক্লিয়ার প্রোনাউন, যে এই জিনিসটা আমাদের অনেক এই লেভেলে যারা এখন পড়তে যাচ্ছ তাদের জন্য একটু অপরিচিত শব্দ। আনক্লিয়ার মানে ক্লিয়ার নয়, যা আনক্লিয়ার প্রোনাউন মানে প্রোনাউনটা যখন কোনো ক্লিয়ার করে না, তখন এটাকে আমরা বলি যে আনক্লিয়ার। মানে আমরা কি করি, আমরা জানি যে প্রোনাউন কি, প্রোনাউন হচ্ছে নাউনের সাবস্টিটিউট ওয়ার্ড, অর্থাৎ নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দকেই প্রোনাউন বলে থাকে। তো সেই ক্ষেত্রে প্রোনাউনটা সবসময় নাউনের পরিবর্তে বসে। তো যাই হোক, যখন কোনো প্রোনাউন ধরো কোনো কথাটাকে আগে নাউনটাকে ক্লিয়ার করছে না, তখন সেটা আনক্লিয়ার প্রোনাউন হবে। যেমন আমি যদি বলি যে করিম ইজ এ গুড বয়, করিম ভালো চলে, হি গোজ টু স্কুল রেগুলার, এখন হি না বলি ইট গোজ টু স্কুল রেগুলারলি, তাহলে কি হলো, ইট দ্বারা কি না করিমকে বোঝাতে পারবে? এই ইট কি কোনো ক্লিয়ার করলো কাউকে? নো, এটা ক্লিয়ার করলো না। বাট এরকম যদি কোনো কিছু ক্লিয়ার না করে, আমি একটা ছোট সহজ একটা সেন্টেন্স বলার জন্য, এই কথাটা বোঝানোর জন্য এই শব্দটা বা সেন্টেন্সটা ব্যবহার করেছি। আসলে হচ্ছে কি ক্লিয়ার করতে হবে। অ্যান্ড ওয়ান্স টু উইমেন কেম টু কিং সলোমনস কোর্ট উইথ আ বেবি অ্যান্ড ইচ অফ দ্যাম ক্লেইমড দ্যাট
দে ওয়ার দ্য মাদার অফ দ্যাট বেবি। তো এই সেন্টেন্সও তোমরা একটু খেয়াল করে দেখবে যে এই সেন্টেন্সে আসলে যেই ওয়ার্ডটা ক্লিয়ার করছে না, ঠিক ওই ক্লিয়ার করার জন্য এখানে ধরো পাঁচটা আনক্লিয়ার শব্দ থাকবে, আনক্লিয়ার প্রনাউন থাকবে, ওইটাকে ক্লিয়ার করে দিতে হবে এবং ওইটা ক্লিয়ার করার জন্য তোমাকে কোনো ওয়ার্ড বা ফ্রেজ এগুলো লিখে দিয়ে ওটা আন্ডারলাইন করে দিতে হবে। তাহলে তোমাদের ওই জায়গাটা টিচার বুঝতে পারবে বা বুঝতে পারবে, হ্যাঁ, এক্সামিনার বুঝতে পারবে যে না হ্যাঁ তুমি এখানে ক্লিয়ার করতে পেরেছো। যখন দেখা যাবে যে এটা ক্লিয়ার হচ্ছে না তখন এটাকে ক্লিয়ার করতে হবে। এটার নাম হচ্ছে আনক্লিয়ার প্রনাউন। আচ্ছা, রেগুলার ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করব। এরপরে হচ্ছে তোমার রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টড ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ এই যে কিছুক্ষণ আগে প্রথম দিকে আমরা বলেছিলাম যে মডিফায়ার, আসলে মডিফাই মানে কোনো কিছুকে বিশেষায়িত বা সম্প্রসারিত করাটাকে হচ্ছে মডিফায়ার বলা হয়, তাকে মডিফাই করি আমরা, অর্থাৎ পরিবর্তন করাটাকেই মডিফাই বলি। তো যাই ইংরেজিতে মডিফায়ার কি বলা হয়ে থাকে, যেমন অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এই দুইটা শব্দকে মডিফায়ার বলা হয়ে থাকে। আমরা যখন কোনো মডিফায়ার করতে যাবো, যেমন এখানে দেওয়া আছে এডুকেশন, ব্রেকেটে দেওয়া আছে ইউজ অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। অর্থাৎ মডিফায়ার দুই ধরনের, একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার হলে যে মডিফায়ারটা কোনো ওয়ার্ডকে আগে থেকে প্রি মডিফাই করে, এটাকে প্রি বলে। আমরা জানি প্রি মানে পূর্বে আর পোস্ট মানে পরে। আর পোস্ট মডিফায়ার হলো যে ওয়ার্ডটা পরে বসে মডিফাই করে। যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে ম্যানের আগে অনেস্ট কিন্তু প্রি মডিফায়ার। আবার আমি যদি বলি দ্য ম্যান ইজ অনেস্ট, অনেস্টটা পরে বসছে, ম্যানটা আগে বসছে, এটা হলো পোস্ট মডিফায়ার। অর্থাৎ আগে বসলে প্রি আর পরে বসলে পোস্ট। এইভাবে মডিফায়ারটা যদি আগে বসে প্রি মডিফায়ার আর পরে বসলে বলে পোস্ট মডিফায়ার। জাস্ট এই ব্যবহারটাই হচ্ছে তোমার। এখন এই মডিফায়ারের মধ্যে হতে পারে এরকম বিভিন্ন শব্দ, যেমন ধরো অ্যাপোজিটিভ মানে কেস ইন অ্যাপোজিশন, এটাকে সংক্ষেপে অ্যাপোজিটিভ বলে। এই অ্যাপোজিটিভের মধ্যে মনে করো কেস ইন অ্যাপোজিশন, নমিনেটিভ কেস ইন অ্যাপোজিশন, অবজেক্টিভ কেস ইন অ্যাপোজিশন, পসেসিভ কেস ইন অ্যাপোজিশন, বিভিন্ন ধরনের অ্যাপোজিশন আছে। ওই অ্যাপোজিশন আমি রেগুলার ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। তো আমরা এই জায়গায় কিন্তু গ্রামারের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এইখানে এইচএসসি লেভেলে যে সিলেবাসটা ইংরেজি করেছে কিন্তু গ্রামারের অনেক গভীরতায় প্রবেশ করেছে। অর্থাৎ তোমরা ভার্সিটি লেভেলে বা পরবর্তীতে কেউ যখন টার্সিয়ারি লেভেলে অনার্স পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, যেটাই পড়ো, ইংলিশটা যেন আসলে আর কাউকে কোনো ধরনের ব্যাক না পেতে হয়, সেইভাবেই কিন্তু সিলেবাসটা আমার কাছে মনে হয় সেইভাবে সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। আমি মনে করি যে এনসিটিভি এখানে চমৎকার একটা সিলেবাস তোমাদের জন্য ডিজাইন করেছে। কলেজ লেভেলে সিলেবাসটা খুবই ইংরেজি, খুবই চমৎকার, এবং এই সিলেবাসে কেউ যদি ভালো করে মন দিয়ে পড়ে তাহলে ভবিষ্যৎ জীবনে তাকে আর ইংরেজির জন্য খুব বেশি ভাবতে হবে না। সে যে কোনো লেভেলেই পড়াশোনা করুক, সেখানে সে ভালোভাবে বাট এই সময়টা একদিকে যেমন তোমার ভালো রেজাল্টের জন্য গুরুত্বপূর্ণ, এই সময়টা যেমন তেমনি ভার্সিটিতে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, ভালো সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য ইংলিশটা যেমন তেমনি গুরুত্বপূর্ণ। আবার পরবর্তী ক্যারিয়ারের জন্য ইংরেজিটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে ইংরেজি আসলে আলাদা করে পড়ার অত সুযোগ হয় না, সবাই তার টেকনিক্যাল সাবজেক্ট নিয়ে বা তার ডিসিপ্লিন নিয়ে খুব ব্যস্ত থাকে, তখন আর আসলে আলাদা করে ইংরেজি পড়ার মতো সময়ও থাকে না কারণ। এই সময়টা একটা পিক টাইম, হাই টাইম, মনে রাখতে হবে এই সময়টা সবাই ইংলিশটা ভালো করে পড়লে, ইংরেজির গভীরে যদি প্রবেশ করে ইংরেজিটা শিখতে পারো এবং গ্রামাটিক্যাল সাউন্ড নলেজ থাকে, ওয়ার্ডের সাউন্ড নলেজ থাকে, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যৎ জীবনে ইংরেজির জন্য তোমাদের ভবিষ্যৎ জীবন অনেক উজ্জ্বল হবে এবং ইংরেজি তোমাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করার জন্য অনেকটা বেশি সহযোগিতা করে থাকবে। যাই হোক, এরপরে আমরা পরবর্তী এতে চলে যাই। মডিফায়ার পরে আমরা পরের আইটেমটা দেখো, আইটেম নাম্বার 10। এখানে বলা হয়েছে যে কানেক্টর। জাস্ট কানেক্টরটা কি? কানেক্টরটা আমরা বলেছি এসএসসি লেভেলে তোমরা করেছো, সো এখানেও তোমরা কানেক্টরটা একইভাবে পাবে। তবে একটু ব্যতিক্রমটা কি, কানেক্টরটা এখানে একটু ডিফিকাল্ট দিবে, একটু ক্রিটিক্যাল দিবে, বাট এমন না যে তুমি এটা পারবে না, যেহেতু লেভেলটা অ্যাডভান্স তোমার সেকেন্ডারি থেকে হায়ার সেকেন্ডারি, সুতরাং একটু অ্যাডভান্স লেভেলে একটু অ্যাডভান্সমেন্টের জন্য একটু দরকার আছে এই ধরনের। তো কানেক্টরের জন্য তোমাদেরকে ওই যে বললাম যে গ্রামারের সাউন্ড নলেজটা আসলে সব কিছুর জন্য দরকার। তোমাকে যেমনি করে আর্টিকেল জানতে হবে তেমনি করে প্রিপোজিশন জানতে হবে, অ্যাট দ্য সেম টাইম তোমাকে কানেক্টর বা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলো জানতে হবে, ইভেন তোমাদের অন্যান্য প্রনাউন যে এগুলো আছে এগুলো জানতে হবে, এবং পুরো সিলেবাসটা কভার করে। কিন্তু পুরো এই যে এখানে যে সিলেবাসে যা দেওয়া আছে পুরো গ্রামারটাকে সুন্দরভাবে কভার করে। তো যাই হোক, এখানে যেটা আছে আমি একটু দ্রুত বলার চেষ্টা করছি, যেহেতু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি পুরো সিলেবাসটা এবং একটা আইটেম নিয়েও আমি তোমাদের 3 নম্বর আইটেম এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব। সেই জন্য আমি একটু চেষ্টা করছি যে একটু বলার একটু দ্রুতগামিতা রাখার জন্য। তো রেগুলার ক্লাসে আমি আরও একটু ইয়েতে বলবো, গো স্লোতে পড়াবো, যাতে মানে ইচ অ্যান্ড এভরিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে অ্যান্ড হোয়াট আই টিচ। হাউএভার এখন 10 নম্বর আইটেমটা হচ্ছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অ্যাজ ডিরেক্টর। অর্থাৎ এখানে যে শূন্যস্থান পূরণটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কানেক্টর দিয়ে
তো কানেক্টরের মধ্যে হতে পারে এটা ওটা লিঙ্কিং, কানেক্টর মানে লিঙ্কিং ওয়ার্ড বা লিঙ্কার, সেটা অ্যাডজেটিভ দিয়ে হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। অ্যাডজেটিভ বলতে এখানে ওই যে অ্যাডজেটিভের আমরা জানি যে আমরা ইংলিশ সরি অ্যাডজেটিভ না, কনজাংশন দিয়ে হতে পারে বা এটা অ্যাডভার্ব দিয়ে হতে পারে। আমি একটু আবার রিপিট করি যে অ্যাডজেটিভ বলাটা ভুল ছিল, এটা কনজাংশন হবে, কনজাংশন দিয়ে হতে পারে বা এটা অ্যাডভার্ব দিয়ে হতে পারে। তো অ্যাডভার্বের ক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ফ্রেজও থাকতে পারে, আবার কনজাংশনের ক্ষেত্রে কনজাংশনাল ফ্রেজও থাকতে পারে। আমরা কিছুক্ষণ আগে একটা কনজাংশনের শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আমি বলেছিলাম ক্লজ। আসলে এই যে ক্লজ করতে গেলে কিন্তু আমাদেরকে ক্লজ মানে কমপ্লেক্স সেন্টেন্সের যে ক্লজটা এবং কম্পাউন্ড সেন্টেন্সের যে ক্লজটা, সেখানে কিন্তু কনজাংশন খুব ইম্পর্টেন্ট। এবং কনজাংশন আমরা জানি যে 3 ধরনের কনজাংশন ইংরেজিতে রয়েছে, সাবঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং এবং করেলেটিভ কনজাংশন। এবং ইংরেজির জন্য তোমাদের এই কনজাংশনগুলো খুব ভালো করে জানতে হবে। আর আমরা যখন কোনো কমপ্লেক্স সেন্টেন্স করবো তখন কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু আমরা অবশ্যই কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন আমাদেরকে ব্যবহার করতে হবে। এবং এইগুলি কিন্তু কানেক্টর, ইংরেজিতে এগুলি কানেক্ট। তাহলে দেখা যাচ্ছে যে তুমি ট্রান্সফরমেশন করতেও লাগছে, তোমাকে কমপ্লেক্স সেন্টেন্স করতেও একই জিনিস লাগছে, এবং আবার এখন কানেক্টরও একই জিনিস লাগছে। তো অলমোস্ট কিন্তু এক জায়গা থেকে 3টা জায়গায় তুমি ফোকাস করতে পারছো। তাহলে এই যে আমি বললাম যে লিঙ্কিং ওয়ার্ড এবং এই যে লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর বা লিঙ্কার, সেগুলো কিন্তু আসলে অ্যাডভার্ব এবং কনজাংশন, কখনো কখনো প্রিপোজিশনও থাকে, তবে প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা কম দেখতে পাই। যেমন প্রিপোজিশন তো যেহেতু প্রিপোজিশনও কিন্তু কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যস্থিত অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে, এবং এটাও কিন্তু একটা কানেক্টর। সো এই দিক থেকে এটা বিবেচনা করলে এটাও থাকতে পারে। এরপরে কিন্তু মোস্টলি থাকবে হচ্ছে অ্যাডভার্ব এবং কনজাংশন। এরপর আমরা চলে যাইছি তোমার পরবর্তী আইটেমটাতে, 11 আইটেম। এটাতে আসলে সিনোনিম অ্যান্টোনিম, যেটা নিয়ে আমি খুব বেশি বলবো, এটা এক তুলনামূলক এটি বেশি বলবো তোমাদেরকে। যে ভয়েস, আমরা সবাই কিন্তু এই গ্রামাটিক্যাল বিষয়টাকে অনেক গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু ওয়ার্ডের বিষয়টা কিন্তু একটু উপেক্ষা করে থাকি। বাট এটা ইজ নট দ্য ফ্যাক্ট যে গ্রামার বাদ দিলে আমরা চলতে, শব্দার্থ বাদ দিলে আমরা চলতে পারবো, নো, নট দ্যাট। এবং ভোকাবুলারি কিন্তু ইংরেজি জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু ভোকাবুলারি খুব গুরুত্বপূর্ণ। এটা ইংরেজি ল্যাঙ্গুয়েজ বলো, বাংলা ল্যাঙ্গুয়েজ বলো, অথবা স্প্যানিশ বলো বা গ্রিক, যে কোনো ল্যাঙ্গুয়েজে বলো, কিন্তু ওয়ার্ড একটা ইম্পর্টেন্ট বিষয়, এবং ভোকাবুলারি ছাড়া কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজে কমান্ড আনা যায় না। সো ইংলিশের ক্ষেত্রেও তাই, ভোকাবুলারি তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। তো আমরা হচ্ছে কি ইংরেজি ভোকাবুলারির ক্ষেত্রে আমরা যেটা সাধারণত করি, যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, যে আমরা ডিকশনারি থেকে শব্দ তো মুখস্থ করি, আর এমনি সেমনি ধরো 2-4টা ওয়ার্ড আমরা, বা অ্যাকুজিশন যেটাকে বলা হয়, যে লার্নিং না, অ্যাকুজিশন মানে আমরা যে কোনো ভাষা শিখি 2টা পদ্ধতিতে, একটা অ্যাকুজিশন আর একটা হচ্ছে লার্নিং। অ্যাকুজিশন হলো জন্ম থেকে আমরা স্বাভাবিক পরিবেশের মধ্যে বড় হয়ে যা যা শিখি, ওটাকে অ্যাকুজিশন বলে। আর লার্নিং হচ্ছে আমরা যেটা কোনো বই পুস্তক, পুঁথি পুস্তক থেকে পড়ে যেটা শিখি। তো আমরা অ্যাকুজিশন যেটা করি, যে হ্যাঁ একটা ওয়ার্ড কানে আসলো আমরা শুনলাম, যেমন এখন ফেসবুকের যুগে, এখন ইন্টারনেটের যুগে, এখন সবাই কিন্তু ওই যে সংক্ষেপে দেখো, ব্রাদারকে ব্রো বলে সংক্ষেপে। আমি একসময় বলতাম না, এখন শুনি সবাই বলে, এখন এটা একটা এস্টাবলিশড ওয়ার্ডে পরিণত হয়েছে। বাট এরকম করে করে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এখানে ইংরেজিগুলো একটা শব্দ, একটা ভোকাবুলারি। আচ্ছা, আমি একটু এখানে ফেসবুকে কিন্তু জুম করা আমি করতে পারছি না, যার কারণে ফেসবুকে তোমাদেরকে, আমি যদি এটা জুমে ক্লাস হতো তাহলে আমি তোমাদেরকে বড় করে স্ক্রিনটা দেখাতে পারতাম, বাট ফেসবুকে কিন্তু এটা করা সম্ভব হচ্ছে না। সো আই এম সরি ফর দ্যাট। কেউ যদি আমার এই স্লাইডটাকে মানে একটু তোমাদের নিজের যে মোবাইল সেট বা হ্যান্ডসেট বা যেটাই বলে যে ডিভাইসটা রয়েছে, ওই ডিভাইসটাতে তোমরা একটু স্ক্রিনটাকে বড় করে দেখো, তাহলে আমার মনে হয় যে তোমাদের জন্য এটা সহজ হবে। বাট আমার এখান থেকে সেটা সম্ভব হচ্ছে না। আমি এটাকে জুম করেই রেখেছি, আমি এটাকে পাওয়ার পয়েন্ট শেয়ার করছি, পাওয়ার পয়েন্টে যেটা জুম হয় সেটাই কিন্তু আমি বড় করে দেখাচ্ছি। বাট স্টিল এটা কিন্তু একটা ছোট আকারে ওইটা মানে ফেসবুকে ওটা এভাবেই দেখা যাচ্ছে। সো আমি এর বেশি কিছু আর করতে পারছি না। তো আমি বলবো যে তোমাদের কারো যদি, এটা আমার ব্যক্তিগত অনুভূতি থেকে কথাটা বলছি, যে কেউ যদি মনে হয় যে না স্যারের এই শব্দগুলো আমি দেখতে পাচ্ছি না, তাহলে তোমরা একটু কষ্ট করে নিজেদের ডিভাইসটাকে একটু স্ক্রিনটা বড় করে শেয়ার করে বড় করে নাও। আর আমি তোমাদেরকে আরেকটা ব্যাপারে একটু অনুরোধ করবো, যারা এখন আমার ফেসবুক লাইভে ক্লাস করছো, তারা যেন তোমাদের ফেসবুক গ্রুপে এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, যারা পরিচিত আছে, যারা ওয়েল উইশার আছে, তাদের কাছে আমার এই একাডেমিটাকে যদি একটু শেয়ার করো এবং কমেন্ট করো, তাহলে আমার একাডেমিটা আরও একটু গতি পাবে, এবং আমার একাডেমিটা আর একটু প্রাতিষ্ঠানিকভাবে একটু দাঁড়াতে সহজ হবে, এবং আমিও খুশি হব যে তোমাদের এই ক্লাসটা সার্থক হয়েছে। এবং তোমরা যদি আমার এই ক্লাসটাতে যদি কোনো দিক থেকে যদি মনে হয় যে না একটু ভালো লাগছে না, খারাপ লাগতেই পারে, সেই ক্ষেত্রে কমেন্ট করলে আমি সেটাকে বুঝতে পারবো যে আমার, এবং কোথায় গঠনমূলক সমালোচনা করা, যে গঠনমূলক মন্তব্য করা, যে স্যার আপনার এটা সমস্যা হচ্ছিল, ওইটা সমস্যা হচ্ছিল, তাহলে আগামীতে যখন আমি রেগুলার ক্লাস করব ফেসবুক লাইভে, বা যদি আবার কখনো ওরিয়েন্টেশন করি সেই ক্লাসগুলোতে আমি
ওই জিনিসগুলোকে সমাধান করার চেষ্টা করব। তো যাই হোক, এবার আমি এই যে বললাম ভোকাবুলারি, তো এইটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, ভোকাবুলারি এবং সিনোনিম অ্যান্টোনিম। আমরা জানি যে একটা শব্দের সমার্থক এবং বিপরীতার্থক এই দুটো অর্থই রয়েছে, বাংলাতেও আমরা এগুলো অনেক জানি। তো এই সিনোনিম অ্যান্টোনিম কিন্তু আসলে খুব দরকার। আর একটা জিনিস মনে রাখবা, সিনোনিমস আর নট অলওয়েজ সিনোনিমাস, মানে একটাই শব্দ কিন্তু একটা সিনোনিম কিন্তু সবসময় সিনোনিমাস হবে না। যেমন তুমি যাকে পুয়ার বলা তাকে তুমি নিডি বলতে পারো না, মানে যে পুয়ার সেই নিডি, এই দুইটা কিন্তু এক না। বাট আমি যাকে লেজি বলতেছো তাকে আইডল বলা যায় না, লেজি আর আইডলের মধ্যে পার্থক্য আছে। বা একই শব্দ সিনোনিমাসে ইন্ডোলেন্ট, মানে ইন্ডোলেন্ট বলা যায় না। লেজি মানে স্বাভাবিকভাবে কেউ কাজ করে না তাকে আমরা আইডল বলি, কিন্তু লেজি তো তার একটু বেশি, মানে অলসতাটা একটু বেশি, মানে স্বভাবতভাবে যে অভ্যাসগতভাবে বা স্বভাবতভাবে যে কাজই করে না সে লেজি। কিন্তু এমন না যে একেবারে যে গোফ খেজুরে যেটাকে বলি আমরা, যে গোফে খেজুর পড়ে থাকলেও যে জিভ দিয়ে খেজুরটা খায় না, সেকে আমরা ইন্ডোলেন্ট বলি। তার মানে কেন বললাম সিনোনিমের ক্ষেত্রে এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, যে কোন শব্দ কোথায় বসে, এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে মনে করে যে একটা ওয়ার্ডের একাধিক সিনোনিম আছে, তো আমরা একটা জায়গায় একটা বসিয়ে দিলে বোধ হয়ে যাবে, বাট নট দ্যাট, এটা কিন্তু কখনই করা যাবে না। এই জিনিসগুলো আমি আমার ক্লাসে আলোচনা করব, এবং ওয়ার্ডের উপরে বিশেষ করে আমি ফোকাস করব যে ওয়ার্ডের অরিজিন, যেমন ইংরেজিতে ওয়ার্ড অরিজিন আমরা জানি, ল্যাটিন, গ্রিক, বিভিন্ন ওয়ার্ড কিন্তু তার অরিজিন রয়েছে, ওয়ার্ড অরিজিন রয়েছে। যেমন ধরো সিড একটা শব্দ, আমি কিন্তু এখানে বোর্ড ইউজ করছি না, আমি যেহেতু পাওয়ার পয়েন্ট স্লাইড ইউজ করছি। আগামীতে আমার ক্লাসে আমি কিছু পরিকল্পনা আছে যে আমার বোর্ড ইউজ করা এবং তোমার ওই যে টাচ পেন ইউজ করে লেখা, মানে এরকম অনেক যেগুলো ইন্টারেক্টিভ মুডে পড়ানোর জন্য। ইন্টারেক্টিভ মুড মানে এটা মানে আইটিতে পড়ানোর জন্য, ইন্টারেক্টিভ মুডে পড়ানোর জন্য যা যা ইনস্ট্রুমেন্ট বা টুলস দরকার, আই উইল ট্রাই টু ম্যানেজ এভরিথিং। সো এই ক্ষেত্রে তোমরা রেস্ট অ্যাসিউর দ্যাট তোমাদের খারাপ লাগবে না, বা তোমাদের ইউজার ফ্রেন্ডলি যে হয় তার জন্য আমার দিক থেকে সব ধরনের চেষ্টাই থাকবে। আশা করি আমি সেটা করতে পারবো। বাট আজকের এই ওরিয়েন্টেশন ক্লাস দ্বারা সবকিছু আগাম ধারণা করা হয়তো ঠিক হবে না। আজকের এই ক্লাসটা জাস্ট একটা আইডিয়া যে আমরা কি করতে পারি, আমি কি করতে পারবো, দ্যাট ইজ অ্যান আইডিয়া, আর কিছু নয়। যাই হোক, এরপর সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আমি বললাম যে সিনোনিম অ্যান্টোনিম কিন্তু অনেক ব্যাপার, অনেক বড় ব্যাপার। এগুলোতে অনেক কিছু রয়েছে, যে আমি ওই যে বললাম যে রুট ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, যেগুলো গ্রিক রুট ওয়ার্ড না ল্যাটিন মানে রুট ওয়ার্ড, সেটা সেখান থেকে কীভাবে শব্দগুলো একের পর এক শব্দ আসছে। আমি ছোট্ট করে একটা ওয়ার্ড বলে তারপরে ক্লোজ করে দিচ্ছি এই ওয়ার্ডটা, এটা নিয়ে আলোচনা তারপরে যাব আমরা পরের স্লাইডে। সেটা হচ্ছে যেমন সিড মানে গো, সিড ইকুয়াল টু গো, সিড থেকে সিড, প্রসিড, রিসিড, কনসিড, অ্যাক্সিড, সাকসিড। দেখো একটা রুট থেকে কত ওয়ার্ড তৈরি হয়েছে। এই বিষয়গুলো আমি আমার রেগুলার ক্লাসে যখন সিনোনিম অ্যান্টোনিম আলোচনা করবো এরকম, তাহলে হয় কি ডিকশনারি তোমার কাছে তখন আর পড়তে ইচ্ছা করবে না, আমি মনে করি আর কি। তোমার কাছে মনে হবে হ্যাঁ স্যারে যে ক্লাসটা করেছে, মনে ওই ক্লাসটা শুনলে পরে আমি অনেক শব্দ তো শিখে যেতে পারবো। তা আমি আবার সাফিক্স প্রিফিক্স, যেগুলো তোমাদের এসএসসি লেভেলে পড়েছো, যে সাফিক্স প্রিফিক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো জানা থাকলেও আমরা একাধিক ওয়ার্ড বিল্ড করতে পারি। সেখানে আমরা সাফিক্স প্রিফিক্সকে বলে যে নতুন শব্দ পেয়ে যাই, যেগুলোকে ডেরিভেটিভ বলা হয়ে থাকে। এই ডেরিভেটিভগুলো আমাদের অনেক কাজে আসে। হ্যাঁ, এইভাবে। এবং ইংরেজি ওয়ার্ড যে কম্পাউন্ডিং ওয়ার্ড, ইংরেজিতে ওয়ার্ড তৈরি হয় কম্পাউন্ডিং একটা বিষয়, ব্ল্যান্ডিং ইত্যাদি, এগুলো আছে। এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ভোকাবুলারির উপরে অনেক লম্বা ক্লাস হবে, যেখানে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং ভবিষ্যতে একটা বিল্ডিং ব্লক হিসেবে কাজ করবে। আমি মনে করি আমার ইংলিশ ক্লাসগুলোতে অনেকের জীবনে একটা বিল্ডিং ব্লক হবে, যা যা পড়াবো সেগুলি সারা জীবনের জন্য বিল্ডিং ব্লক হিসেবে কাজ করবে। তো যাই হোক, এবার আমরা পরবর্তী এতে যাই। এবং যেটা লাস্টে এখানে গ্রামাটিক্যাল আইটেম, সেটা হচ্ছে তোমার দেয়ার আর 10 errors ইন দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোইং টেক্সট, রিরাইট দ্য টেক্সট কারেক্ট কিওয়ার্ডস। অর্থাৎ এখানে যেটা আছে যে তোমার এখানে একটা ডায়লগ আকারে একটা প্যাসেজ দেওয়া আছে, ওই প্যাসেজের মধ্যে বিভিন্ন ভুল থাকবে, মানে ওয়ার্ড পাংচুয়েশনে ভুল থাকবে। তোমার কাজ হবে যে পাংচুয়েশনটাকে, তোমরা এটা করেছো, তোমরা 11 নম্বর আইটেম এসএসসিতে করেছো এটা, মানে পাংচুয়েশন মার্কস, মানে ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন মার্কস, এটা কিন্তু তোমরা করেছো। জাস্ট এখানে এইরকমই তোমাদের এখানে যেটা করতে হবে যে 10 এরর, 10টা ভুল থাকবে এবং 10টা ভুল তোমাকে ঠিক করে দিতে হবে, এবং ভুলটাকে তোমাকে আগে এররটাকে তোমাকে আগে বের করতে হবে, বের করে সেটাকে কারেক্ট করতে হবে। এটাই কারেক্টিং এরর্স। এই আইটেমটা তোমরা করেছো। এবার আমরা একটু কম্পোজিশন পার্টে চলে যাই, মানে রাইটিং পার্ট। এই রাইটিং পার্টে দেখো এখানে 13, 14, 15, 16, 13 নম্বর আইটেমে তোমরা স্কুল লেভেলে করেছো। 13 নম্বর আইটেমে এখানে বলা আছে যে সাপোজ ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস 12 in class in X college, your college is in Dhaka, recently your father has been transferred to Chittagong, but you want to continue study up to ACC examination Dhaka। আচ্ছা, যাই হোক, এখানে তোমাকে রাইটিং অ্যাপ্লিকেশন, আমি সংক্ষেপে বলে দিই, এটা একটা অ্যাপ্লিকেশন। তোমরা সবাই জানো অ্যাপ্লিকেশন বা ইনফর্মাল লেটার বলা হয়ে থাকে। এটা একটা আসবে, তারপরে
আসে হচ্ছে 14 নম্বর আইটেমটা হচ্ছে তোমার রিপোর্ট। এটা তোমরা করোনি এসএসসি লেভেলে, এইচএসসিতে এটা দরকার হবে। আমরা জানি যে রিপোর্ট রাইটিংটা আসলে সাধারণত পত্রপত্রিকায় রিপোর্ট হয়, যে কোনো বিষয়ের উপর রিপোর্ট করা, এটাই হচ্ছে রিপোর্ট রাইটিং। এটা একটু ডিফিকাল্ট, বাট ডিফিকাল্ট না হইলেও সমস্যা নেই, যারা ফ্রি হ্যান্ডে লিখতে পারে তারা খুব সহজে এটা করতে পারবে। এরপর হচ্ছে প্যারাগ্রাফ, এটা তোমরা জানো, আগের লেভেলেও পড়েছো, তো এটাও তোমরা পারবে। তারপর হচ্ছে কম্পোজিশনটাও তোমরা জানো, সুতরাং কম্পোজিশনটাও আমি আর এটা নিয়ে বিস্তারিত আলোচনায় যাব না। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে এরপরে আইটেমটা, আমি আজকে ওই যে এক্সপ্রেশন বললাম যে এইটা আমরা আমি 2 মিনিট একটু ব্রেক দেই, তোমরা একটু ভাবো যে এই ক্লাসটা করার জন্য তোমাদের একটু সময় নেওয়ার জন্য, একটু এনার্জিটা আবার রিকভার করার জন্য। তোমাদের একটানা অ্যাটেস্ট্রেজ ক্লাস করেছো, শুনেছো আমার কথাগুলো, তোমাদেরকে আবারও আমি ধন্যবাদ দিচ্ছি আমার এই ক্লাসে সময় দেওয়ার জন্য। যারা ফেসবুক লাইভে সরাসরি আমার ক্লাস শুনছো, দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এখন আমি আমার এই ক্লাসে তোমাদের সিলেবাস অনুসারে যে 3 নম্বর আইটেমটা, সেই 3 নম্বর আইটেমটা আলোচনা করব। এই 3 নম্বর আইটেমটা 3 নম্বর আইটেমটা এখানে দুইটা বিষয় আমি এখানে দেখো পাশাপাশি আমার স্লাইডে দেওয়া আছে। একটা হলো প্রেফার টু ডু এবং প্রেফার ডুইং। কি চমৎকার একটা ব্যাপার দেখো, আমি কেন চমৎকার বললাম, আমরা দুইটা জিনিস আমি চেষ্টা করেছি ব্যবহার করেছি। একটা হচ্ছে ইনফিনিটিভ আর একটা হচ্ছে জেরান্ড। তো ইংরেজিতে সবাই কিন্তু ইনফিনিটিভ এবং জেরান্ড কম বেশি সবাই জানে। ইনফিনিটিভ হলো ভার্বের আগে টু বসলো, টু সো ওই ভার্বটাকে ইনফিনিটিভ বলে। আর জেরান্ড হলো ভার্বের আগে কোনো কিছু থাকবে না, অর্থাৎ ভার্বের শেষে, অর্থাৎ আইএনজি করে, ভার্বের সাথে আইএনজি করার পরে ওইটা যখন নাউনের কাজ করবে তখন এটাকে জেরান্ড বলে থাকে। রিমেম্বার, ইনফিনিটিভও নাউনের কাজ করে থাকে, জেরান্ডও নাউনের কাজ করে থাকে। আমরা জানি যে নাউন কি, নাউন হচ্ছে ইংরেজিতে একটা পার্ট অফ স্পিচ, যেটা সেন্টেন্সে আমরা তোমার ইয়েতে ব্যবহার করে, যে পার্ট অফ স্পিচে আমরা নাউনটাকেই প্রথম পাই। এবং ইংরেজি সেন্টেন্সে নাউনের কিন্তু অনেক ভূমিকা রয়েছে। ইংরেজিতে নাউন 5 প্রকার এবং নাউনের কাজও 5টি। যেমন নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে, নাউন ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে, নাউন প্রিপোজিশন অবজেক্ট হিসেবে কাজ করে, নাউন কেস ইন অ্যাপোজিশনে কাজ করে, এবং নাউন কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। তো সেই জিনিসটা কিন্তু এখানে মানে ইনফিনিটিভ এবং জেরান্ড এই দুইটা শব্দ কিন্তু আমরা নাউনের কাজ করে। তার মানে তুমি যদি ইনফিনিটিভকে দেখো সেটাও নাউন হিসেবে কাজ করবে, আর জেরান্ডও নাউন হিসেবে কাজ করবে। তো দেখো এখানে প্রেফারের পরে আমি কি করলাম, এখানে প্রেফারের পরে ইনফিনিটিভ আর জেরান্ড দুইটা, অর্থাৎ তুমি চাইলে ইনফিনিটিভও করতে পারো, জেরান্ডও করতে পারো, তাহলে আমরা দুইটাই করতে পারি। তো এখানে আমি এই নিয়মটাতে ইনফিনিটিভের ব্যবহারে বসি যে প্রেফার মানে কি। প্রেফার হলো কোনো কিছুকে আমরা যখন কোনো একটা সিচুয়েশনে তুমি যখন একটাকে বেশি পছন্দ করবা, তখনই সেটাকে প্রেফার বলা হয়ে থাকে। ধরো আমি এখন তোমাদের বাড়িতে গেলাম, তোমরা হয়তো বললে যে স্যার চা খাবেন না কফি খাবেন। তো আমি বললাম আমি তো কফিটা ভালো লাগে, আমি বললাম যে আচ্ছা কফিটাই দাও। তো আমি কি করলাম, চা আর কফির মধ্যে কফিটাকেই বেশি পছন্দ করলাম। বাট আমি চা কিন্তু পছন্দ করি, বাট এখন আমাকে দুইটা অফার করা হলো, আমি দুইটার মধ্যে বেশি পছন্দ করলাম কফিটাকে, অথবা আমি চাটাকে পছন্দ করলাম, বললাম আমি চা খাবো। তো চা খাবো বললে চাটা প্রেফার করলাম বেশি, মানে চাটাকে বেশি পছন্দ করলাম, মানে প্রেফার করলাম, আর আমি কফিটাকে আমি বললাম না এটা না। তো এই যে একটা সিচুয়েশনে আমি যখন একটা কাজকে বেশি পছন্দ করলাম, ওইটাই হচ্ছে প্রেফার। বাট স্বাভাবিকভাবে কোনো কিছু পছন্দ করা হচ্ছে লাইক। যেমন আমি যদি বলি আই লাইক টি, তার মানে এখানে কিন্তু কোনো সিচুয়েশন অ্যারাইজ করে নাই যেখানে তুমি বলতেছো যে আই লাইক টি। তুমি সবসময় চা পছন্দ করো, সেই জন্য তুমি বলতে পারো আই লাইক টি। তুমি সবসময় কফি পছন্দ করো, তুমি বলতে পারো আই লাইক কফি। বাট এইটা মানে এই না যে একটা সিচুয়েশনে যখন তুমি কোনো কিছু বলো তখন তুমি প্রেফারটা ব্যবহার করো। এখন এই প্রেফারের পরে তুমি কি করতে পারো, প্রেফারের পরে ইনফিনিটিভ অথবা জেরান্ড, অথবা এটাও করা যায় আমি ইনফিনিটিভ জেরান্ড কিছুই করলাম না, আমি সরাসরি নাউনটা করলাম। আমি তো কিছুক্ষণ আগে বলেছি যে ইনফিনিটিভ আর জেরান্ড দুইটাই নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট, সুতরাং ইনফিনিটিভটাও নাউনের কাজ করে, জেরান্ডও নাউনের কাজ করে। সেক্ষেত্রে আমি বলবো যে তুমি যদি ইনফিনিটিভ জেরান্ড না করো, শুধু নাউনটাও ব্যবহার করো, তাতেও কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, যদি ভার্ব থাকে সেক্ষেত্রে তুমি কি করবা, দুইটার একটা তো তোমাকে করতে হবে। লাইক তোমাকে এখানে যেমন প্রথম সেন্টেন্সের উদাহরণে দেওয়া আছে আই প্রেফার টু টেক টি। এখন আমার তো টেক আছে, টেকটাকে তো আমার হয় ইনফিনিটিভ নয় জেরান্ড করতে হবে। আমি যদি একটা কিছু না করি তাহলে তো আমার হবে না। তো এই ক্ষেত্রে আমরা কি করি, আমরা যদি ভার্ব থাকে আমাকে ইনফিনিটিভ অথবা জেরান্ড করতে হবে। তো এখানেও কিন্তু আবার একটা মনে আছে, জেরান্ড আর ইনফিনিটিভের মধ্যে কিছু পার্থক্য আছে। আমি এটা রেগুলার ক্লাসে আলোচনা করবো, কোথায় জেরান্ড বসে কোথায় ইনফিনিটিভ বসে, কোথায় জেরান্ড বসে ম্যান্ডেটরি, কোথায় ইনফিনিটিভ বসে ম্যান্ডেটরি, এই জিনিসগুলো আমরা রেগুলার ক্লাসে আলোচনা করবো। তো যাই হোক, আই প্রেফার টু টেক টি প্রথম দিকে দেওয়া আছে স্লাইডে, আই প্রেফার টু টেক টি, অর্থাৎ এখানে টেকটা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা আছে। আবার পরে দেখো যে আবার পরে দেখো ডান দিকে দেওয়া আছে আই প্রেফার সিঙ্গিং অথবা আই প্রেফার ডান্সিং, অর্থাৎ আমি সিং এবং ডান্সিং জেরান্ড ব্যবহার করলাম। আর এখানে বাম দিকের ক্লাসে আই প্রেফার টু টেক টি, আমি প্রেফারের
পরে টু টেক মানে ইনফিনিটিভ ব্যবহার করলাম। তো এই হচ্ছে তোমার প্রথম স্লাইডের বিষয়। দ্বিতীয় স্লাইডে যদি আমি যাই, দ্বিতীয় স্লাইডে হচ্ছে যেটাকে আমি প্রেফার বলছি সেটাকে আমি উড প্রেফার করতে পারি। অর্থাৎ উডটা কি, আমরা কিন্তু ভদ্রতা প্রকাশ করার জন্য ইংরেজিতে উডটা ব্যবহার করি। দেখো এটা একটা পোলাইট এক্সপ্রেশন। আমরা কোনো টিচারের কাছে কোনো অ্যাপ্লিকেশন করবো, কোনো হেডমাস্টারের কাছে, কোনো প্রিন্সিপালের কাছে, বা অফিসিয়ালি বা ফর্মালি কোনো একটা অ্যাপ্লিকেশন করবো, কোনো লেটার লিখবো, সেখানে কিন্তু আমরা কিন্তু শুধু আমরা একটা ওয়ার্ড, যেমন আমরা কিন্তু রিকোয়েস্ট, আই উড রিকোয়েস্ট, মানে আমি রিকোয়েস্ট একজন প্রিন্সিপালকে আমি রিকোয়েস্ট করবো, আই রিকোয়েস্ট ইউ বলতে পারি না, আই উড রিকোয়েস্ট হবে। আমি একটা কিছু বলতে চাই, আই উড লাইক টু স্টেট দ্যাট বলি, আই বেগ টু উই বেগ টু প্রে দ্যাট বলি, উই বেগ টু স্টেট দ্যাট বলি। তার মানে এই যে উড কথাটা কিন্তু, বেগ কথাটা, উড কথাটা, এগুলো কিন্তু পলাইট এক্সপ্রেশন। অর্থাৎ উড প্রেফারটা তাই যে তুমি যখন প্রেফার বলবা তখন উড প্রেফারটা হচ্ছে সেই ধরনের একটা পোলাইট এক্সপ্রেশন। আমরা যখন কাউকে কোনো কিছু পোলাইটলি বলতে চাই তা আমরা উড প্রেফার, উডটাকে ব্যবহার করব। সেটা কেন প্রেফার কেন, সেটা অন্য শব্দের সাথে উডটা ব্যবহার হয়ে থাকে। আমরা যদি প্রেফারের নিয়ম করছি তাহলে আমরা উড প্রেফার ব্যবহার করব। উড প্রেফারটা হচ্ছে, তুমি এটাও কিন্তু বলা আছে, আমরা উড প্রেফারটা ব্যবহার করি কোনো এক স্পেসিফিক সিচুয়েশনে, কোনো একটা স্পেসিফিক সিচুয়েশনে। যেমন এখানে দেওয়া আছে উড ইউ প্রেফার টি অর কফি। তার মানে তুমি একজনকে রিকোয়েস্ট করলা, পোলাইটলি বললা যে আপনি কি চা খাবেন না কফি খাবেন, সেক্ষেত্রে তুমি কি বললা, উড দিয়ে তাকে বললা উড ইউ প্রেফার টি অর কফি। জাস্ট এইটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, আমার সময়টা যেহেতু অনেকটা গড়িয়ে গেছে এবং যেহেতু আজকে এখন আজানও চলছে, যে এই সময়টুকুতে অনেকেরই নামাজের সময় আছে, যে আমি নামাজের সময়, এবং আমি এই জন্য একটু সংক্ষেপে এই ক্লাসটা আমি সংক্ষেপে নিয়ে আসতেছি। এখানে উড প্রেফারের নিয়ম করা আছে, তারপরে দেওয়া আছে উড রাদার। উড রাদার দেখো আমি ইকুয়াল টু, আমার স্লাইডে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা, যদি না দেখতে পাই একটু স্লাইডটা বড় করে নাও, যে উড প্রেফার ইকুয়াল টু উড রাদার। অর্থাৎ যেটাকে আমি উড প্রেফার বলছি ঠিক সেটাকে উড রাদার দিতে পারি। হ্যাঁ, এবং এগুলোর ব্যবহার কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই আনন্দদায়ক। আমার কাছে এন্টারটেইনিং মনে হয় যে আমরা একজনের সাথে কথা বলবো, তাকে বললাম যে স্যার উড ইউ লাইক টি, অথবা উড ইউ গো উইথ মি, আর উড ইউ প্রেফার টু প্লে উইথ মি, আর উড ইউ প্রেফার, হ্যাঁ। আবার আমি যদি আমার নিজের কোনো পছন্দের কথা বললাম, তখন আমি বললাম যে ও আই উড রাদার গো দেয়ার, আই উড রাদার স্টে হিয়ার, আই উড রাদার গো ব্যাক। এই যে নিজের কথাগুলো বলা, সেই কথাগুলোর ক্ষেত্রে আমরা উড রাদার ব্যবহার করে থাকি। হ্যাঁ, এখানে দেখো একটা জিনিস আমি সেন্টেন্সের উদাহরণ উড রাদারে বলি, যেটা উড প্রেফারের মতোই হবে। উই ওয়েন্ট টু দ্য থিয়েটার ইয়েস্টারডে, মানে গতকাল আমরা থিয়েটারে গিয়েছিলাম। টুডে আই উড প্রেফার টু গো টু দ্য সিনেমা, অর্থাৎ আমি কি করবো, আজকে আমি সিনেমাতে যাবো। এখানে আমি উড প্রেফার ব্যবহার করলাম। বাট তারপরে যেটা হলো কি, আমি উড প্রেফারকে না দিয়ে আমি চাই যে উড রাদার দিব, অর্থাৎ উড প্রেফারের সমতুল্য উড রাদার। ঠিক ব্রেকেটে আমার সেন্টেন্সে দেওয়া আছে যে আই উড রাদার গো টু দ্য সিনেমা। তার মানে আমি উড প্রেফার না দিয়ে আমি উড রাদারটা ব্যবহার করতে পারি, উড প্রেফারটা না করে। এর পরবর্তী স্লাইডে দেখি, এরপরে আছে আবার উড রাদারের সাথে আমরা আরেকটা উড রাদারের এক্সটেনশন করলাম। এক্সটেনশনকে কি, উড রাদারের পর আমরা দেন ব্যবহার করলাম, দেন ব্যবহার করে আরেকটা ক্লজ তৈরি করলাম। সেক্ষেত্রে হতে পারে কি, আমি দুইটা জিনিসের মধ্যে পছন্দ করছি, আমি এটা করবো না ওইটা করবো, বা ওইটা করবো না এটা করবো, জাস্ট এইরকম। যেমন আই উড রাদার ডাই দেন বেগ, অর্থাৎ আমি ডাই করবো কিন্তু বেগ করবো না, অর্থাৎ আমি ভিক্ষা করবো না কিন্তু মরে যাবো। বাট আমি এরকম কোন সেন্টেন্সে উড রাদার আর দেন দুইটা কাজের মধ্যে আমি একটাকে পছন্দ করছি আর একটাকে করবো না, জাস্ট এই কথাটার জন্য আমরা উড রাদার আর দেনটা ব্যবহার করতে পারি। এখানে আছে যেমন আই উড রাদার স্টে অ্যাট হোম দেন গো আউট রাইট নাও, অর্থাৎ আমি কি করব, আমি বাসায় থাকবো কিন্তু বাইরে যাব না, এই মুহূর্তে বাইরে যাব না। এই যে আমি বললাম উড রাদারের ব্যবহার আমি দেন ব্যবহার করলাম, এটা হচ্ছে উড রাদারের আরেকটা নিয়ম, যাটার সাথে দেন, যেটা আমরা দেন ব্যবহার করেছি। তারপর আবার উড রাদারের পরে আমরা পারফেক্ট পার্টিসিপল, মানে উড রাদারের পরে আমরা পারফেক্ট করতে পারি। কি পারফেক্ট করতে পারি, জাস্ট আমরা উড রাদারের পরে আমরা ব্যবহার করতে পারি হ্যাভ, আর এরপরে পারফেক্ট মানে তো সকল পারফেক্টে ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়ে থাকে, সেই জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়েছে। যেমন এখানে উদাহরণ আছে আই উড রাদার হ্যাভ স্টেড অ্যাট হোম দেন গো আউট লাস্ট নাইট, অর্থাৎ গত রাতে আমি না গিয়ে আমি বাসায় থাকতে পারতাম। এই ক্ষেত্রে উড রাদারের নিয়ম করা হয়েছে। আবার উড রাদারের পরে পাস্ট টেন্স করা যেতে পারে, সেই পাস্ট টেন্সটা অর্থ এরকম হবে যে আমি চাই তুমি এটা করো, সেই ক্ষেত্রে এরকম উড রাদারে ব্যবহার হবে আই উড রাদার ইউ টুক ট্যাক্সি, অর্থাৎ আমি চাই তুমি ট্যাক্সিতেই যাও, তুমি হেঁটে না যাও, ইনস্টেড অফ ওয়াকিং। তার মানে এখানে উড রাদারের পরে আমরা পাস্ট টেন্স করলাম। অর্থাৎ এই যে নিয়মগুলো, এটা এত সংক্ষেপে বলে তোমাদেরকে বুঝিয়ে শেষ করা যাবে না, কিন্তু যেহেতু আমি ক্লাসটা শেষ দিকে চলে আসছি এবং আমার ক্লাসটা আমি একটু দ্রুতই শেষ করতে চাচ্ছি, এই জন্য আমি
একটু দ্রুত বলে তোমাদেরকে একটু ধারণা দিয়ে যাচ্ছি, বাট এটাকে আমি বলবো না এটা রেগুলার ক্লাসটা এরকম হবে না। রেগুলার ক্লাসটা অনেক ইলাবোরেট হবে, অনেক ডিটেলড হবে, যেখানে যতটুকু যাওয়া যায় বলবো এবং যেখানে তোমরা যতটুকু না বুঝবা ততটুকু পর্যন্ত আমি দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ দ্যাট উইল বি মাই গোল। সো rest assured that you can understand everything in my regular class, so don't worry, and I'm going to the next slide please. So এখানে দেখো পরের স্লাইডে দেখো, এখানেও বলছি যে ওই যে বললাম কিছুক্ষণ আগে যে উড রাদারের পরে কিন্তু আমরা চাইলে উড রাদারের পরে আমরা বিভিন্ন টেন্সই করতে পারি, লাইক আমরা উড রাদারের পরে পাস্ট টেন্স করতে পারি, উড রাদারের পরে পারফেক্ট করতে পারি। হ্যাঁ, এই জিনিসগুলোই এই স্লাইডটাতে আলোচনা করা হয়েছে। এরপরে যেটা হচ্ছে উড রাদার আমি আবার এটা রিক্যাপ করলাম যে উড রাদারের পরে আমরা আবার বলি উড রাদারের পরে কিন্তু আমরা উই ইউজ আ পাস্ট টেন্স আফটার উড রাদার, মানে উড রাদারের পরে আমরা চাইলে পাস্ট টেন্স করবো। তবে হ্যাঁ, রিমেম্বার উড রাদার কিন্তু মডেল অক্সিলারি ভার্ব, সেই ক্ষেত্রে উড রাদারের উপরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। বাট ব্যতিক্রম ক্ষেত্রে উড রাদারের উপরে পারফেক্ট টেন্সও করতে পারো, উড রাদারের উপরে এক্সটেনশন করে দ্যান ব্যবহার করতে পারো, এবং উড রাদারের উপরে পাস্ট টেন্স করতে পারো, এবং সেখানে অর্থটা আবার পাল্টে যাবে। তো সুতরাং এই কথাগুলো আমি তোমাদেরকে দ্রুত বলছি, যেহেতু তোমাদের কারো কথা হয়তো একটু সমস্যা হতেই পারে, বাট এই সমস্যাটাকে আমি সমস্যা মনে করি না। আগামীতে যেহেতু রেগুলার ক্লাসে এগুলোকে আমি ধীরে সুস্থে গো স্লোতে পড়াবো, সুতরাং এই ক্ষেত্রে তোমরা সব কিছুই গ্র্যাজুয়ালি জানতে পারবে এবং প্রত্যেকটা টু দ্য পয়েন্ট তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। টু দ্য পয়েন্ট গ্রামারের প্রত্যেকটা জায়গাতে নক করবো, যেখানে প্রত্যেকটা জায়গায় যেখানে যতটুকু টেকনিক্যাল গ্রামাটিক্যাল প্রবলেম থাকবে আমি আই উইল ট্রাই টু সলভ each and every technical and grammatical problem. So I hope যে তোমরা সেটা বুঝতে পেরেছো, আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো উড রাদারের পর আমি আবার আরেকটা স্লাইডে আমি এখানে উড রাদারের পর আমরা চাইলে উড প্রেফার এবং উড রাদার দুইটাকে একসাথে কম্বিনেশন করে ব্যবহার করতে পারি। এখানে কিন্তু আগের স্লাইড কিন্তু আমি এটা বলিনি যে উড রাদার আর উড প্রেফার আমরা একসাথে ব্যবহার করতে পারবো, বাট আমি বলেছি যে উড রাদারের জায়গায় উড প্রেফারের জায়গায় উড রাদারও ব্যবহার করতে, মানে একটা ভাইস ভার্সা বা একটা জায়গায় রিপ্লেসমেন্ট হতে পারে। বাট এখানে কিন্তু তা নয়, এখানে হচ্ছে উড প্রেফার এবং উড রাদার দুইটাকে কম্বিনেশন করে, মানে দুইটাকেই ব্যবহার করে আমরা সেন্টেন্স করতে পারবো। উদাহরণ হিসেবে আই উড প্রেফার টু স্টে অ্যাট মাই ভিলেজ রাদার দ্যান, মানে উড রাদার মানে উডটা উজ্জ আছে, একই সেন্টেন্সে একই সাবজেক্টের সাথে দুইটা মডেল অক্সিলারি বা বসে না, যেমন উড রাদারের উড আর উড প্রেফারের উড দুইটাই উড, সেজন্য শুধু রাদার দেন বলা হয়েছে। তো রাদার দেন গো ব্যাক টু দ্য সিটি হোম, অর্থাৎ আমি শহরের বাড়িতে না গিয়ে বরং গ্রামের বাড়িতেই থাকবো। এই যে ব্যাপারটা প্রথম সেন্টেন্সের যে উদাহরণটা আই উড প্রেফার টু স্টে অ্যাট মাই ভিলেজ হোম রাদার দেন গো ব্যাক টু দ্য সিটি হাউস, এই যে দুইটা এখানে কিন্তু উড প্রেফার এবং উড রাদার দুইটাকে কম্বিনেশন করে সেন্টেন্সটা করা হয়েছে। সো আই হোপ দ্যাট এটা তোমরা ডিটেলে যখন এক্সারসাইজ করবে এবং তোমরা যখন টেস্ট পেপার থেকে আমার যখন কোয়েশ্চেন সেট থেকে সলভ করবে এবং আমি যখন পরবর্তীতে আবার টেস্ট পেপার সলভ করাবো, টেস্ট পেপার সলভ তো ফার্স্ট ইয়ারে খুব একটা দরকার হবে না। তো এই জন্য আমি কি করবো, ফার্স্ট ইয়ারই তোমাদেরকে আমি আমার নিজস্ব কোয়েশ্চেন সেট দিয়ে ফুল কোয়েশ্চেন সেট একদম 100 মার্কসের কোয়েশ্চেন সেট দিয়ে তোমাকে বাসায় HW দিয়ে দেবো, সেগুলো সলভ করে আমাকে পাঠালে তোমাদের মনে করো টেস্ট পেপারের মতোই এটা সলভ ক্লাসের মতো হয়ে যাবে, এবং সেগুলো আমি আবার নেক্সট ক্লাসে সলভ করে দেবো এবং আলোচনা করে দেবো যে তোমরা কে কোথায় ভুল করেছে এগুলো আবার। এবং আমার আরেকটা জিনিস বলা হয়নি, এটা আমি তোমাদেরকে বিশেষ করে প্রতিটা মাসের শেষে লাস্ট উইকে আমি একটা ফার্স্ট পেপার মডেল টেস্ট এবং একটা সেকেন্ড পেপার মডেল টেস্ট নিব, এবং এটা ম্যান্ডেটরি প্রত্যেকটা স্টুডেন্ট যেন। আমি এটাও বলে রাখি যে কোনো ক্লাসে কোনো এই যে মডেল টেস্টের জন্য কোনো ফি ফিটি নেওয়া হবে না। সুতরাং এই জিনিসগুলো তোমাদেরকে আমি দিতে চাচ্ছি, বেনিফিট হিসেবে দিতে যাচ্ছি যে এক্সট্রা কোনো পে করতে হবে না, অর্থাৎ রেগুলার যে টিউশন ফি এর বাইরে তোমাদের কাছ থেকে কোনো কিছু চার্জ করা হবে না। তো এই জিনিসগুলো আমার একাডেমি থেকে তোমরা আমি মনে করি যে এবং ভর্তি ফি আমি জানি কেউ ভর্তি ফিও নাই, আমার এই দিক থেকে আমি তোমাদেরকে কোনো ভর্তি ফির অফারও করছি না। সো এই দিক থেকেও আমি তোমাদেরকে একটা বেনিফিট দিচ্ছি। আমি যেটা করব সেটা হচ্ছে যে তোমাদেরকে আই ওয়ান্ট টু গিভ ইউ সামথিং। তো মনে রাখবা যে আমার যে ক্লাস প্রতি মাসেই কিন্তু লাস্ট উইকে মডেল টেস্ট ওই যে 4টা ফার্স্ট পেপারের HW এবং 4টা সেকেন্ড পেপারের HW, ওই 4টার উপরে একটা ফার্স্ট পেপারের মডেল টেস্ট হবে এবং 4টা কোয়েশ্চেন সেটের উপরে বেসিস করে, নট ওই 4টাই না, ওই 4টার উপরে বেসিস করে সেকেন্ড পেপারে একটা মডেল টেস্ট হবে, এটা ফার্স্ট পেপারের হবে, একটা সেকেন্ড পেপার হবে। তাহলে তোমরা কি পাচ্ছ, একটা ফার্স্ট পেপার মডেল টেস্ট পাচ্ছ প্রতি মাসের শেষে আর একটা সেকেন্ড পেপার মডেল টেস্ট পাচ্ছ প্রতি মাসের শেষে। তার মানে এখানেও তোমরা নিজেদেরকে অ্যাসেস করার একটা সুযোগ পেয়ে গেলে, তাহলে নিজেকে অ্যাসেসমেন্ট করলে তোমরা বুঝতে পারবে যে আসলে তোমাদের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আমি প্রথম দিন ফার্স্ট পেপার ক্লাসে বলেছিলাম স্টুডেন্টদেরকে যে নাথিং ইজ দ্য বেস্ট অ্যান্ড ইভেন দ্য বেস্ট ক্যান বি মডিফাইড। এটা আমাদের বিজনেস এডুকেশনে বলা আছে যে
নাথিং ইজ দ্য বেস্ট, ইভেন দ্য বেস্ট ক্যান বি মডিফাইড। অর্থাৎ কোনো কিছুকে বেস্ট বলা যাবে না, ইভেনকে বেস্টকেও মডিফাই করা যায়। যেমন আজকে যারা ইন্টারনেট করছো, আগামীতে কিন্তু তারা ডিএনএ কম্পিউটিং শুরু হয়ে যাচ্ছে। তো এটাও কিন্তু বেস্টকে বেস্ট মডিফাই করা, আবার বেস্ট করা হচ্ছে। সেটাকে হয়তো আরও চেঞ্জ করে আবার আগামী কয়েক দশকের মধ্যে বা হয়তো আগামী এক শতাব্দীর মধ্যে হয়তো আবার নতুন কিছু আসবে। যে আজকে যারা ওয়াইফাই করছে, সামনে লাইফাই আসতেছে। তার মানে এইটাও কিন্তু নাথিং ইজ দ্য বেস্ট, ইভেন দ্য বেস্ট ক্যান বি মডিফাইড। আমি বলবো না আমার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হবে, এটাকে বলা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। টোটাল কোয়ালিটির জন্য সবসময় কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করে, এটা একটা জাপানি কনসেপ্ট। তোমাকে কথা প্রসঙ্গে তোমাদেরকে বললাম কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, জিরো ডিফেক্টের জন্য সবসময় কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টকে মানুষকে থাকতে হয়, এবং দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ অ্যান্ড দ্যাট ইজ দ্য থিং দ্যাট উই হ্যাভ টু ডু। তো যাই হোক, এখানে উড প্রেফার অ্যান্ড উড রাদার এই দুইটার কম্বিনেশনে এই সেন্টেন্সটা করা হবে। এবং এখানে আমি এই উদাহরণটা তোমাদেরকে বাই দিস টাইম বলে ফেলছি যে আই উড প্রেফার টু স্টে অ্যাট মাই ভিলেজ রাদার দেন গো ব্যাক টু মাই সিটি হাউস। অর্থাৎ আমি গ্রামের বাড়িতে না যেয়ে বরং আমি শহরের বাড়িতে না যেয়ে বরং গ্রামের বাড়িতেই থাকতে চাই। মানে এই যে প্রেফারটা, এটি হচ্ছে উড প্রেফার এবং উড রাদারের কম্বিনেশনে এই সেন্টেন্সটা করা হলো। আমি নিচের উদাহরণ আর গেলাম না। এরপরে তোমাদের উড মাচ রাদারও দেয়া আছে, এবং এখানে শর্টস রেসপন্সেস উড রাদার নট। অর্থাৎ এখানে আমরা চাইলে উড রাদারের সাথে একটু মডিফাই করার জন্য উড মাচ রাদার, একটু ডিফিকাল্ট বলতে গেলে মুখে হয়তো কারো আটকে যেতে পারে, দরকার কি উড রাদারই তো ভালো। তার সাথে আবার উড মাচ রাদার আবার আরেকটু কঠিন করা দরকার কি? হ্যাঁ, ইংরেজিতে নিয়মটা আছে বলে আমি তোমাদেরকে দিয়েছি। এমন হতে পারে তোমাদের পরীক্ষাতে হয়তো উড মাচ রাদার দিয়ে দিল, তখন তুমি হয়তো চিন্তায় পড়ে যেতে পারো, বাবা এটা আবার কি, সবসময় উড রাদার দেখলাম, এখন আবার মাছ আসলো কোথা থেকে? অর্থাৎ দেখা গেল যে উড রাদারের সাথে মাছ দিয়ে একটু মডিফাই করে দেওয়া হলো, যেটা তোমরা জানো যে মডিফায়ার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, জাস্ট এরকম আর কি, কিছু না। এটাকে আরো একটু স্ট্রঙ্গার লেখা আছে, উই ক্যান ইউজ মাছ উইথ উড রাদার, মানে উড রাদারের সাথে আমরা মাছটা ব্যবহার করতে পারি প্রেফারেন্সটাকে স্ট্রঙ্গার করার জন্য, স্ট্রঙ্গার মানে আর একটু শক্তিশালী করার জন্য। তো এইটাও করা যায় চাইলে। এরপরে সংক্ষেপ মানে আমরা জানি শর্ট ফর্ম। অর্থাৎ ইংরেজিতে জানে উইল নটের ওন, শ্যাল নটের শ্যান্ড, ক্যান নটের কান্ট, এরকম করা হয়ে থাকে। ঠিক উড রাদারকেও আমরা চাইলে উড রাদার নট এইরকম করতে পারি। আবার এটা কিন্তু এমন না যে নটের অ্যান অ্যাপোস্ট্রফি ডি দিয়া নট, ওটা করা যাবে না, কিন্তু ওই শর্ট ফর্ম করা যাবে না। মানে তুমি খেয়াল রাখবা যে উড রাদার নট এইভাবে চাইলে আমরা করতে পারি, এবং আমরা সংক্ষেপে উত্তর দিতে পারি। লাস্টের এই সেন্টেন্সটা একটু বলে দেখো, উড ইউ ওয়ান্ট টু গো ফর আ কফি? আচ্ছা, তুমি কি কফি খাবে? তখন বললো যে আই উড রাদার নট, মানে আমি খাবো না, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এটা ভদ্রতা, যে না তুমি যদি মনে কিছু না করো, আমি আসলে কফিটা খাবো না, মানে আমি কফি খেতে যাবো না, আমি কফি খাবো না, অর্থাৎ আমি কফি খেতে যাবো না। তাহলে আই উড রাদার নট, দেখো এখানে সংক্ষেপ করেছে আই উড রাদার নট গো ফর আ কফি। এই যে গো ফর আ কফি সংক্ষেপ, এটা দরকার নেই সেন্টেন্স লেখার। আমরা যখন কোনো কনভারসেশনে যাবো, ডায়ালগে যাবো, তখন ইংরেজিতে আমাদের কাজে আসবে আই উড রাদার নট, মানে আমি আমার প্রেফারেন্সটা জানিয়ে দিলাম যে আমি আসলে এটা করবো না, মানে এটা চাচ্ছি না। মানে এই যে তোমাকে কেউ যদি বলে যে উড ইউ মাইন্ড, এই যে উড ইউ মাইন্ড বা উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, তুমি কোনো বাড়িতে গেলে তোমাকে বলে যে আচ্ছা চা খাবে, হ্যাঁ উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, তো তুমি বলে যে আই উড রাদার নট, মানে তুমি কি বললা, হ্যাঁ খাবো না, আই উড রাদার নট। ইফ ইউ ডোন্ট মাইন্ড, এটা তো বাড়তি শব্দ, এটা তুমি না চাইলেও বলতে পারো, হ্যাঁ না চাইলে বাদ দিতে পারো, আবার চাইলেও বলতে পারো। এখানে ইফ ইউ ডোন্ট মাইন্ড কথাটা হচ্ছে আমরা সবসময় বলি ডোন্ট মাইন্ড, ইফ ইউ ডোন্ট মাইন্ড, হ্যাঁ এই শব্দগুলো আমাদের ভদ্রতার মধ্যে রয়েছে, সেই জন্য এখানে দেওয়া হয়েছে। কিন্তু আই উড রাদার নট বললেও কিন্তু তোমার উত্তর হয়ে গেল। জাস্ট আমি বুঝাতে চেয়েছি যে উড রাদার নট সংক্ষেপে ব্যবহার করে আমরা আমাদের ফর্মালিটি মেনটেন করতে পারি, এবং এটা শর্ট ফর্ম, এটা কনভারসেশনে ব্যবহার করা হয়ে থাকে। মোটামুটি এটাই ছিল আমার উড প্রেফার, উড রাদার এগুলোর উপরে আজকের এই এক্সপ্রেশনে। কিন্তু এছাড়া তোমাদের দেয়ার আছে, ইট আছে, অ্যাজ ইফ আছে, অ্যাজ দো আছে, এরকম আরও অনেক এক্সপ্রেশন আছে, সেইগুলো আমরা আমাদের রেগুলার ক্লাসে আলোচনা করব। তো এখানে কিছু এক্সারসাইজ ছিল, আজকে এটা আলোচনা করব না। এরপরে এন্ড অফ দ্য ক্লাস, আজকের ক্লাসটাকে আমি সমাপ্তি ঘোষণা করছি, এবং থ্যাঙ্কস ফর পার্টিসিপেশন। যারা আজকের ক্লাসে আমার ফেসবুক লাইভে ক্লাস করেছো, দূর দূরান্ত থেকে কাছে দূরে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ রইল। লেজেন্ড ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমি আবারও অনুরোধ করব, যারা আমার এই ফেসবুক লাইভে ক্লাস করেছো, সময় দিয়েছো, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা তোমাদের নিজস্ব গ্রুপে, নিজেদের বন্ধু বান্ধবের মাঝে, সবার মাঝে আমার এই ফেসবুক লাইভের এই ক্লাসটা শেয়ার করে দাও। আমার লেজেন্ড ইংলিশ একাডেমি তোমাদের সার্বিক সহযোগিতার সামনের দিকে হাঁটি পা করে সামনের দিকে এগিয়ে যাক, এই প্রত্যাশা
আমার সবার কাছে রইল। আজকের ক্লাসে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি অমিত কুমার আচার্য আজ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা রইল, ভালো থাকো। এবং তোমরা যদি আমার এই ক্লাস কারো ভালো লেগে থাকে তাহলে আমি আশা করি আমার সাথে মেসেঞ্জার গ্রুপ যেটা রয়েছে সেটার সাথে যোগাযোগ করতে পারো। আমার পার্সোনাল নাম্বার রয়েছে, ফেসবুক পেজে আমার পার্সোনাল নাম্বার রয়েছে, আমার ইউটিউব চ্যানেল রয়েছে। ফেসবুক পেজে তোমরা আমার সাথে নক করতে, ফেসবুক লাইভ তোমরা আমার মেসেঞ্জারে বা আমার ফেসবুক পেজে আমার পার্সোনাল নাম্বার রয়েছে, ওই নাম্বারে সরাসরি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করতে পারো। মেসেঞ্জার হচ্ছে অমিত কুমার আচার্য, সার্চ দিলে আমার ছবি সহ মেসেঞ্জারের আইডিটা চলে আসবে। সেখান থেকে তোমরা SMS পাঠিয়ে আমার সাথে মেসেঞ্জারে কানেক্ট হতে পারো। এবং মেসেঞ্জারে আমার এই আজকে ফার্স্ট ইয়ারে একটা গ্রুপ করা হয়েছে, সেই গ্রুপেও যোগাযোগ করতে পারো। বাট সার্বিকভাবে দ্যাট ইজ এভরিথিং পসিবল এবং সব পথই খোলা রয়েছে। তোমাদের কাছে তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাসটা শেষ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।